আসসালামু আলাইকুম। আজকে 7/7/2026 মঙ্গলবার। কেন্দ্রীয় পাটালির 16টি স্তর নিয়ে আমাদের আজকে বিশেষ আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় ডাক্তার আব্দুল খালেক খান স্যার, আলোকবর্তিকা গ্রন্থের লেখক, গবেষক এবং রেপার্টারি শিক্ষক। স্যার, আলোচনা শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 7 জুলাই 2026 খ্রিস্টাব্দ, 21 মহরম 1448 হিজরি, 23 আষাঢ় 1433 বঙ্গাব্দ, মঙ্গলবার। খান হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ সোসাইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বিগত শনিবারে রেপার্টরির বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। সেখানে রেপার্টরির যে 16টা স্তর আছে, সেই 16টা স্তরের 4টা স্তর নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম, আর বাকিটা আপনাদের নতুন যারা আছেন তাদের বুঝার সুবিধার্থে একই সাথে একই দিনে ওটা আলোচনা করিনি, যাতে সহজে রিয়েলাইজ করা যায়। তো যেহেতু গতদিন আলোচনা করেছি, আজ একেবারে শুরু থেকেই 16টা স্তরের শুরু থেকে সংক্ষিপ্তভাবে আলোচনা করে তারপরে বাকিটুকুন আজকে শেষ করে দেব। 16টা স্তর আজকে সমাপ্ত করে দেব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর এর মধ্যে নতুন যদি কেউ জয়েন করে থাকেন, তাহলে আপনাদের জন্যও সহজ হবে ব্যাপারটা বুঝে নেওয়া। কিন্তু যদি শুধু শেষেরটুকু আলোচনা করি, তাহলে আগেরটুকু আলোচনা না করি, তাহলে বুঝতে একটু জটিলতা তৈরি হবে। সে কারণেই শুরু থেকে 16টা স্তরের একেবারে শুরু থেকে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করে তারপরে শেষ করে দেব। আমাদের প্রত্যেকের উদ্দেশ্য, লক্ষ্য এক, হোমিওপ্যাথির প্রচার প্রসার, উন্নয়ন, হোমিওপ্যাথির প্রতিষ্ঠা। এটাই আমাদের একান্ত লক্ষ্য। যে হোমিওপ্যাথির প্রচার প্রসার উন্নয়নের ক্ষেত্রে মূল যে কাজটা, সেটা হলো আমাদের নিজেদেরকে আদর্শ হোমিওপ্যাথি হিসেবে গড়ে তোলা। আর আদর্শ হোমিওপ্যাথি হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হলে হোমিওপ্যাথির ম্যাটেরিয়া মেডিকা, অর্গানন অফ মেডিসিন, রেপার্টরি, ক্রনিক ডিজিজ, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি সম্পর্কে বেসিক একটা ধারণা আমাদের প্রত্যেকেরই থাকতে হবে। এবং সে কারণেই তার মধ্যে ম্যাটেরিয়া মেডিকা, অর্গানন, রেপার্টরি, এই তিনটা একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটা ব্যতীত আর একটা দিয়ে ভালো কিছু করা কোনোভাবেই সম্ভব না, এবং আদর্শ ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা কোনোভাবেই সম্ভব না এই তিনটার একটাকেও বাদ রেখে। অন্যান্যগুলোও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারপরেও গুরুত্বপূর্ণ হলেও এই তিনটাকে কোনোটাকে বাদ দিয়ে কোনোটার অ্যাডভান্স করা কোনোভাবেই সম্ভব নয়। সেই দৃষ্টিকোণ থেকে এই তিনটা বিষয়ের সঙ্গে অর্গানন অফ মেডিসিন, ম্যাটেরিয়া মেডিকা, রেপার্টরি, এই তিনটা সম্পর্কে অবশ্যই বেসিক ধারণা থাকতেই হবে। আমাদের সবার লক্ষ্য আমাদের হোমিওপ্যাথি সম্পর্কে উৎসাহ, উদ্দীপনা, অনুপ্রেরণা তৈরি। যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে, ততদিনই মানুষ জ্ঞানী থাকে। আর যখনই কারো ধারণা জন্ম নেয় যে সে জ্ঞানী হয়ে গেছে, তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে। সুতরাং আমাদের হোমিওপ্যাথি জগতে তো এটা ভাবার কোনো অবকাশই নেই
যে হোমিওপ্যাথিতে আমি ভালো জ্ঞানী হয়ে গেছি বা হোমিওপ্যাথি সম্পর্কে ভালো চিকিৎসক হয়ে গেছি, এটা ধারণা করার কোনো সুযোগই নেই। হোমিওপ্যাথির পরিধি, হোমিওপ্যাথির পরিসীমা, হোমিওপ্যাথির বিস্তৃতি এতটা ইলাবোরেটলি আছে যে এটা বলার কোনো সুযোগই নাই। সেই জন্যই আমরা সবাইকে উৎসাহিত, অনুপ্রাণিত করাই আমাদের একান্ত লক্ষ্য এবং সেই উদ্দেশ্য নিয়েই আমরা কাজ করছি। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ যাচ্ছি। আমাদের আলোচনা শুরু করছি। আমরা রেপার্টরি, অনেক রেপার্টরি আছে, তন্মধ্যে কেন্ট রেপার্টরি সর্বাধিক প্রচলিত এবং সবচেয়ে বেশি প্রচলিত এবং সবচেয়ে বেশি ব্যবহৃত। সিনথেসিস, রবিন মার্ফি, ফাটক, কমপ্লিট, অন্যান্য অনেক রেপার্টরি আছে, কিন্তু সেই রেপার্টরির মধ্যে কেন্ট রেপার্টরি সবচেয়ে বেশি প্রচলিত। সেজন্য কেন্ট রেপার্টরি নিয়েই আমাদের মূল আলোচনা বিষয়। কেন্ট রেপার্টরির যে রুব্রিক গুলো, যে 16টা স্তরে সাজানো আছে, সেই 16টা স্তর আগের দিনে আমরা রেপার্টরি কাকে বলে, রুব্রিক কাকে বলে, এগুলো একটু শিখেছিলাম। তবে প্রথম আজকে যারা আসছেন তাদের জন্য সংক্ষিপ্তভাবে আবার একটু বলে নেই যে রেপার্টরি কাকে বলে। যে গ্রন্থে মানুষের শারীরিক এবং মানসিকভাবে প্রকাশিত প্রায় সকল লক্ষণ সমূহ ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে এবং ওষুধের গুরুত্ব অনুযায়ী একটি নির্দিষ্ট বিধিবদ্ধ নিয়ম অনুযায়ী লিপিবদ্ধ থাকে, তাকে রেপার্টরি অব দি হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা বলে। রেপার্টরির নাম শুনলে আমাদের প্রথম একটা কমন একটা ওয়ার্ড চলে আসে, সেটা হলো রুব্রিক। রুব্রিকটা কি সেটা সম্পর্কে আমাদের জানা দরকার। রুব্রিক হলো মানুষের শারীরিক এবং মানসিক যে বিকৃতিগুলো, মানুষের শারীরিক এবং মানসিক যে অসঙ্গতিগুলো, সেটাই হলো রুব্রিক, সেটাই হলো লক্ষণ, সেটাই হলো সিমটমস। ম্যাটেরিয়া মেডিকার ভাষায় বলবো লক্ষণ, রেপার্টরি ভাষায় বলবো রুব্রিক। রুব্রিক, প্রধান রুব্রিক আছে, সাব রুব্রিক আছে। প্রধান রুব্রিক এবং সাব রুব্রিক এ দুটো আমাদেরকে চিনতে হবে। এটা যদি আমরা না চিনি তাহলে আমাদের তো রেপার্টরিতে আমাদের কাঙ্ক্ষিত রুব্রিক খুঁজে বের করতে পারবো না। আমরা প্রথম দিন এগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। তো প্রধান রুব্রিক হলো ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষরে লেখা থাকবে এবং বোল্ড করা থাকবে। আর সাব রুব্রিক হলো তার ঠিক নিচে, প্রধান রুব্রিকের নিচে একটু ডান দিকে ভিতরের দিকে লেখা থাকবে। আর আমরা যারা ডাক্তার মোহাম্মদ মাসুদ খান অনুদিত কেন্ট রেপার্টরি বাংলা সহ যে রেপার্টরিটা করেছেন, সেটা যারা ইউজ করছি তাদের ক্ষেত্রে সুবিধা হলো যে প্রধান রুব্রিক, সাব রুব্রিক চেনাও সহজ। আর এখানে গ্রেডিং একটা পদ্ধতি আছে রেপার্টরির। গ্রেডিং পদ্ধতিটা, ওষুধের গ্রেডিং গুলো ডাক্তার মোহাম্মদ মাসুদ খান অনুদিত যে রেপার্টরি আছে সেই রেপার্টরিতে চেনা আরেকটু সহজ। সেটা হলো প্রধান রুব্রিকের যে ফার্স্ট গ্রেডের মেডিসিনটা আছে, সেই মেডিসিন গুলো হলো লাল কালি দিয়ে লেখা আছে, সেকেন্ড গ্রেডের গুলো সবুজ কালি দিয়ে লেখা আছে, থার্ড গ্রেডের গুলো সাধারণ কালো কালি দিয়ে লেখা আছে। তো গ্রেডিং পদ্ধতিটা 3টা গ্রেডে ভাগ করা হয়েছে। অন্যান্য রেপার্টরিতে সিনথেসিস যেমন 4টা গ্রেডে ভাগ করা হয়েছে, কেন্ট রেপার্টরিতে মেডিসিন গুলোকে 3টা গ্রেডে ভাগ করা হয়েছে। ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড। ফার্স্ট গ্রেডের গাণিতিক মান 3, সেকেন্ড গ্রেডের গাণিতিক মান 2, থার্ড গ্রেডের গাণিতিক মান 1। এই গাণিতিক মানটা আমরা যখন ফাইনালি রেপার্টরাইজেশন করব তখন আমাদের প্রয়োজন হবে, এখন শুধু আমাদের বিষয়টা জানা থাকলেই হবে। আর প্রধান রুব্রিক এবং সাব রুব্রিক এই সবগুলো রেপার্টরির সংজ্ঞাতে যেমন বলা হয়েছে যে ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে এবং ঔষধের গুরুত্ব অনুযায়ী, এই সব প্রধান রুব্রিক, সাব রুব্রিক সবগুলো ইংরেজি বর্ণমালা ক্রমানুসারে সাজানো থাকে। আমাদের খুঁজে পাবার সুবিধার্থে এই নিয়মগুলো জানা থাকবে এবং এইভাবে লেখা আছে। সেজন্য আমরা এই বিষয়টা জানলে আমরা যে রুব্রিকটা খুঁজবো একেবারে দ্রুত আমরা ঠিক সেই পেজে গিয়ে আমরা সেই রুব্রিকটা খুঁজতে চলে যাব। কারণ 1423 পৃষ্ঠা ব্যাপী হলো কেন্ট রেপার্টরির মূল যেটা আছে, 1423 পৃষ্ঠা ব্যাপী 37টা অধ্যায়ে ভাগ করে 1423 পৃষ্ঠা ব্যাপী। 1423 পৃষ্ঠায় এই রুব্রিক গুলো এই ধারাবাহিকতায় সাজানো আছে। তাহলে এই ধারাবাহিকতাগুলো এই 16টা স্তর সম্পর্কে আমাদের
ধারণা যত স্পষ্ট হবে, ধারণা যত ক্লিয়ার হবে, ধারণা যত পরিষ্কার হবে, যত দ্রুত আমি এই 16টা স্তরের সজ্জাক্রমটা রিয়েলাইজ করতে পারবো, তত দ্রুত আমি আমার কাঙ্ক্ষিত রুব্রিক খুঁজে বের করতে পারবো। সেজন্য 16টা স্তরের প্রাথমিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো একটু আলোচনা করলাম। আর প্রাথমিক বিষয়ের মধ্যে এখন আর একটা বিষয় রয়ে গেছে, সেটা হলো 37টা অধ্যায়। আমি সেদিনও বলেছিলাম যে 37টা অধ্যায় আপনাদের মুখস্থ করতে হবে। 37টা অধ্যায় আপনারা একটু কাইন্ডলি মুখস্থ করে নেবেন, এটা নিয়ে আর এখন কথা বলছি না। তারপর আমাদের বিষয় যেটা আছে যে সাব অর্গান, অর্গান এবং সাব অর্গান, সমগ্র অঙ্গ এবং অঙ্গের অংশ বিশেষ, এই দুটো পার্টি আলোচনা করা আছে। সমগ্র অঙ্গ এবং অঙ্গের অংশ বিশেষের মধ্যে আছে, প্রথমে আছে আমাদের সমগ্র অঙ্গের রুব্রিকগুলো ধারাবাহিকভাবে সাজানো আছে, তারপর আছে অঙ্গের অংশ বিশেষের রুব্রিকগুলো। সমগ্র অঙ্গ আর অঙ্গের অংশ বিশেষ, এটা একটু সংক্ষিপ্ত ভাবে বললে, সমগ্র অঙ্গ আমরা যদি মাথা রেফারেন্স হিসাবে, উদাহরণ হিসাবে মাথা ধরি, তাহলে মাথা হলো সমগ্র অঙ্গ। আর মাথার 7টা পার্ট আছে, 7টা অংশ আছে অ্যানাটমিক্যালি, সেই 7টা পার্টকে অঙ্গের অংশ বিশেষ বলা হবে। সেজন্য কোনো চ্যাপ্টারে গিয়ে মাথার যখন হেড চ্যাপ্টারে যাব, হেডের যখন আলোচনা শুরু হয়েছে, তখন প্রথমে থাকবে সমগ্র মাথার রুব্রিকগুলো, তারপরে দেন থাকবে মাথার অঙ্গের অংশ বিশেষ রুব্রিকগুলো। মাথার অংশ বিশেষ হলো বোন, ব্রেন, ফরহেড, অক্সিপুট, লেফট টেম্পল, রাইট টেম্পল, ভার্টেক্স, এটা হলো 7টা পার্ট। এরকম অন্যান্য অর্গানেরও পার্ট আছে, সেজন্যই প্রথমে থাকবে সমগ্র অঙ্গের রুব্রিকগুলো, তারপরে থাকবে অঙ্গের অংশ বিশেষ রুব্রিকগুলো। আর এই সাব অর্গানগুলো কিন্তু ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে সাজানো থাকবে। বাট রেপার্টরিতে দুটো চ্যাপ্টার আছে, যে দুটো চ্যাপ্টারে এই সাব অর্গানগুলো ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে না সাজিয়ে আমাদের শরীরে যে সিরিয়ালি সৃষ্টিকর্তা সাজিয়ে দিয়েছেন, ঠিক সেই সিরিয়ালি থাকবে। সেটা হলো এক্সট্রিমিটিস এবং ব্যাক, এই দুটো চ্যাপ্টার। এক্সট্রিমিটিসের এবং ব্যাকের এই দুটো চ্যাপ্টারে আমাদের শরীরে যেভাবে সাজানো আছে, সেই সিরিয়ালি আমাদের রুব্রিকগুলো রেপার্টরিতে ওইভাবে সাজানো থাকবে। এক্সট্রিমিটিস এবং ব্যাকের এক্সট্রিমিটিসের মধ্যে প্রথম দুটো ভাগে ভাগ করা আছে, আপার লিম্স, লোয়ার লিম্স। আপার লিম্সের সাব অর্গানগুলো হলো শোল্ডার, আপার আর্ম, এলবো, ফরআর্ম, রিস্ট, হ্যান্ড। তারপর লোয়ার লিম্সের সাব অর্গানগুলো হলো নেটস, হিপ, থাই, নি, লেগ, অ্যাঙ্কেল, ফুট, টোজ। আর ব্যাকের সাব অর্গানগুলো হলো সার্ভাইকেল, ডরসাল, লাম্বার, স্যাক্রাম, কক্সিক্স। এই সাব অর্গান এবং অর্গান, সমগ্র অঙ্গ এবং অঙ্গের অংশবিশেষ, এ সংক্রান্ত ব্যাপারে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে যে কোনো সময় আমার সাথে আলোচনা করতে পারেন। আর এখন আমি যেটুকুন বললাম, এইটুকুনের ব্যাপারে আপনাদের যদি কোনো অস্পষ্টতা থাকে, তাহলে একটু কাইন্ডলি রেসপন্স করবেন, তারপরে আমি আলোচনা চলে যাব। আচ্ছা, তাহলে আমরা এখন পরের বিষয়টাতে চলে যাই। রেপার্টরিতে ইন জেনারেলি কোনো কিছুর বৃদ্ধি হলে অ্যাগ্রাভেশন লেখা থাকে, সংক্ষিপ্ত আকারে AGG। আর কোনো কিছুর উপশম বা হ্রাস হলে সেখানে অ্যামিলিওরেশন লেখা থাকে, সংক্ষেপে অ্যামেল। আর যদি যেখানে কোনো কিছু লেখা থাকবে না, অ্যামেলও নেই, অ্যাগ্রাভেশনও নাই, তাহলে ধরে নিতে হবে আমাদের কষ্টটা ওখানে শুরু হচ্ছে, জটিলতা ওখানে বাড়ছে, ব্যথাটা শুরু হচ্ছে বা বৃদ্ধি হচ্ছে, এটা ধরে নিতে হবে। এটা হলো ইন জেনারেল নিয়ম। তারপরে রেপার্টরিতে মাইল মিটার বলে একটা শব্দ আছে। রেপার্টরির ক্ষেত্রে মাইল মিটার হলো, আমরা সবাই যেমন জানি যে দূরত্ব নির্দেশক, এখানেও ঠিক দূরত্ব নির্দেশক। রেপার্টরিতে দূরত্ব নির্দেশক হলো আমি যে পৃষ্ঠায় আছি, যেখানে আছি, রেপার্টরির যদি 10 নম্বর পেজে থাকি, তাহলে আমার কাঙ্ক্ষিত রুব্রিক, যে রুব্রিকটা বের করতে চাচ্ছি বা বের করতে বলা হয়েছে, সেই রুব্রিকটা কত দূরে, পরের পৃষ্ঠায়, 10 পৃষ্ঠা পরে, 50 পৃষ্ঠা পরে, না 100 পৃষ্ঠা পরে। এই যে
নির্দেশনাগুলো, এই নির্দেশনাগুলো রেপার্টরি প্রতিটা পৃষ্ঠার উপরের লাইনে তাকালে আমরা বুঝবো, আমরা যখন খুঁজবো তখন এখান থেকে আমরা এই ব্যাপারটা ক্লিয়ার করব। তো সেজন্যই আমরা মাইল মিটারটা সম্পর্কে মোটামুটি একটু ধারণা নিলাম। তারপরে এখন আমরা গত শনিবারে যে 16টা স্তরের প্রথম 4টা স্তর আলোচনা করেছিলাম, এখন সেই 4টা স্তরে আলোচনা করতে যাব। যে এর 4টা স্তর আলোচনার আগে যেটুকুন আলোচনা করলাম এটুকুন সম্পর্কে আপনাদের যদি খুব সংক্ষিপ্ত কোনো অস্পষ্টতা থাকে অথবা খুব সংক্ষিপ্তভাবে কোনো প্রশ্ন যদি থাকে, তাহলে আমি আবার একটু রিপিট করে তারপরে চলে যাব। কারণ আপনাদের, আমার উদ্দেশ্য হলো আমি যে কথাগুলো বলবো, যেটুকুন বুঝাতে চাচ্ছি সেটা আপনারা বুঝতে পারলেন না। যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমি যত গুরু গম্ভীর ভাষাই বলি, যত বিজ্ঞতার সাথেই বলি, তাহলে আমার সকল পরিশ্রম পণ্ড হয়ে যাবে, কোনো লাভই হবে না। সুতরাং আপনাদের বুঝার ব্যাপারটা হলো গুরুত্বপূর্ণ। সেজন্য আপনারা যদি কেউ না বুঝে থাকেন একটু কাইন্ডলি রেসপন্স করবেন, তাহলে আমি পরের নেক্সটে চলে যাব। জি স্যার, বোঝা গেছে স্যার মনে হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমার বিশ্বাস যে আপনারা বুঝতে পেরেছেন। রেপার্টরি অনেকের নিকটে অনেক কঠিন, ইতিমধ্যে আপনাদের মধ্যে থেকে অনেকের অভিমত পেয়েছি, যিনি 2 বছর 3 বছর 4 বছর আগে রেপার্টরি ক্রয় করেছেন, কিন্তু রেপার্টরি পাতাটা উল্টাতে ভয় পাচ্ছেন যে কিভাবে আমি করবো, কিভাবে কাজে লাগবো, কোন জায়গা থেকে কি খুঁজে বের করবো। তো সেজন্যই আমি আমার এই উদ্যোগ যে ইনশাল্লাহ আপনারা আমার সাথে সম্পৃক্ত থাকলে আশা করি আপনারা রেপার্টরি পাতা উল্টিয়ে দেখার সুযোগটা পাবেন, সে অভিজ্ঞতা, সে ধারণাটা আপনাদের জন্ম নেব ইনশাল্লাহ, এটুকু আমি দৃঢ়ভাবে বলতে পারি। তবে ওই যে একটা কথা আছে, মন চাইলেই হয় না তো যে কাজ, চেষ্টা যে চাই অনেক দূর, শিকার কি তার মুখে ঢুকে, সিংহ যখন নিদ্রাতুর। তো সুতরাং সিংহ ঘুমিয়ে থাকলে যেমন শিকার মুখে ঢুকবে না, আপনাকে চেষ্টা করতে হবে। আপনি যদি চেষ্টা না করেন তাহলে কিন্তু কখনোই সেটা অর্জন করা সম্ভব নয়। আমি শুধু আপনাদেরকে উৎসাহ দিতে পারি, অনুপ্রেরণা দিতে পারি, উজ্জীবিত করতে পারি, কিন্তু শিখতে হবে আপনাদেরকে। যেমন ডাক্তার লুৎফর রহমান একটা কথা বলেছেন, কলেজ তোমায় শুধু পথ দেখিয়ে দেয়, সারা জীবন তোমায় দেখতে হবে, শিখতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। সেজন্যই প্রকৃত বিষয়টা কি করতে হবে আপনাকে। আমি আপনার সেই উৎসাহ, উদ্দীপনা, অনুপ্রেরণাটা তৈরি করে দেব, সেটাই আমাদের লক্ষ্য এবং সেটাই আমাদের উদ্দেশ্য। সেজন্য আপনাকে একেবারে আপনার অস্তিত্ব থেকে আপনার সেই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এই পৃথিবীতে আসছি, আমাদের প্রত্যেকের কিছু দায়িত্ব আছে। যেহেতু আমরা মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে কাজ করার জন্যে অঙ্গীকার আবদ্ধ, আমরা যদি মনে করি যে আমরা এই পৃথিবীতে কথাবার্তা বলছি, আমরা কথা বলছি, আমি বলছি, আপনারা শুনছেন, এই শোনা এবং আমাদের প্রতি প্রত্যাহিক জীবনে যত আনন্দ, উৎসব, খাওয়া পড়া, আশা, সবকিছু সফলতা এনজয় করছি, উপভোগ করছি, এই আকাশ বাতাসের সকল নিয়ামত যখন উপভোগ করছি, সেটা সবটাই কিন্তু পরম করুণাময় মহান আল্লাহ পাকের একান্ত অনুগ্রহ। যেহেতু পরম করুণাময় মহান আল্লাহ পাকের একান্ত অনুগ্রহ ব্যতীত আমাদের একটা মুহূর্ত স্টে করার কোনো সুযোগ নেই, সেহেতু আমাদের স্ব অবস্থান থেকে আমাদের দায়িত্বের মধ্যেই পড়বে যে আমাদের নিজেদেরকে আদর্শ হোমিওপ্যাথি হিসেবে গড়ে তুলে মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে কাজ করার জন্য অনন্য অবদান রাখতেই হবে। এর ব্যতিক্রম, ব্যত্যয় ঘটার কোনো সুযোগই নেই। সেজন্যই আমরা অবশ্যই এইভাবে প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা যেন আমাদের মানবতার কল্যাণে কাজ করার জন্য, নিজেদেরকে আদর্শ হোমিওপ্যাথি হিসেবে গড়ে তোলার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখি। আমরা 16টা স্তরের আলোচনায় চলে যাচ্ছি। 16টা স্তরের প্রথম যে দুটো ভাগে ভাগ করেছিলাম, দুটো স্তরে আলোচনা করা হয়েছিল, সাধারণ এবং চরিত্রগত।
এই দুটো ব্যাপারে নতুন যারা আছেন তাদের জন্য আবার একটু রিপিট করছি। সাধারণ হলো আমি যদি হেড আমার চ্যাপ্টারটা ধরে নেই, হেডের চ্যাপ্টার ধরে নিয়ে তারপরে আমরা এই সাধারণ এবং চরিত্রগত বিষয়টা আলোচনা করব। আমার মাথা ব্যথা, এটা হলো সাধারণ। আমার মাথায় জ্বালাকর ব্যথা, এটা হলো চরিত্রগত। আমার মাথা ব্যথা, এটা হলো সাধারণ। আমার মাথায় সুসফুটানো ব্যথা, এটা হলো চরিত্রগত। আমার কপালে ব্যথা, এটা হলো সাধারণ। আমার কপালে টেনে ধরার মতো ব্যথা, এটা হলো চরিত্রগত। আশা করছি সাধারণ আর চরিত্রগত মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমাদের আছে এইটা প্রথম, তারপরে আমাদের যে আর দুটো স্তর আছে, যে সাধারণ এবং চরিত্রগত, এই দুটোই প্রথমে আলোচনা করা আছে সমগ্র অঙ্গের রুব্রিক। পূর্বে যেটা বলেছি যে সমগ্র অঙ্গ কোনটা আর অঙ্গের অংশ বিশেষ কোনটা। প্রথমে আছে সমগ্র অঙ্গের রুব্রিক, দেন আছে অঙ্গের অংশ বিশেষের রুব্রিক। তারপর আছে চরিত্রগতের মধ্যেও সমগ্র অঙ্গের রুব্রিক এবং অঙ্গের অংশ বিশেষের রুব্রিক। তাহলে আমরা এখানে পাচ্ছি চারটা স্তর। চারটা স্তর হলো 1 নাম্বার সাধারণ সমগ্র অঙ্গ, 2 নাম্বার সাধারণ অঙ্গের অংশ বিশেষ, 3 নাম্বার চরিত্রগত সমগ্র অঙ্গ, 4 নাম্বার চরিত্রগত অঙ্গের অংশ বিশেষ। এই চারটা স্তরে রুব্রিক গুলো সাজানো আছে। আমরা হেড যেহেতু রেফারেন্স হিসেবে নিয়েছি, তাহলে কেন্ট রেপার্টরির হেড অধ্যায়ের একটা রুব্রিক নিয়ে আমরা আলোচনা করব। আমরা এই স্তরগুলো বুঝতে চেষ্টা করব। সেটা আমরা পেইন রুব্রিকটা নিয়েছি। পেইন রুব্রিকটা একেবারে 100 কেন্ট রেপার্টরির 132 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে, 221 পৃষ্ঠায় গিয়ে শেষ হয়েছে। এই পেইন রুব্রিকটা, হেড পেইন রুব্রিকটা 132 থেকে 221 পৃষ্ঠা ব্যাপী। প্রথমে আমরা যেটা বলেছিলাম যে চারটে ভাগে ভাগ করা আছে, সেটা হলো চারটে স্তরে। 1 নাম্বার হলো প্রথমে আছে সাধারণ সমগ্র অঙ্গ, 2 নম্বরে আছে সাধারণ অঙ্গের অংশ বিশেষ, 3 নম্বরে আছে চরিত্রগত সমগ্র অঙ্গ, 4 নম্বরে আছে চরিত্রগত অঙ্গের অংশ বিশেষ। তাহলে এই হেড পেইন রুব্রিকটা নিয়ে আমরা এই চারটা স্তর আগে দেখে নেই। চারটে স্তর দেখার পরে গত শনিবারে শুধু চারটে স্তরই দেখিয়েছি, আলোচনা করেছি। আজকে এই চারটা স্তরের মধ্যে যে 16টা স্তর আছে সেইটাও আলোচনা করব। আগে আমরা এই চারটে স্তর আগে দেখে নিই। আপনাদের যার সামনে রেপার্টরি আছে আপনার সাথে সাথে দেখে নেবেন। দেখে যদি বুঝতে কোথাও অস্পষ্টতা থাকে তাহলে আপনার কাইন্ডলি একটু রেসপন্স করবেন, তাহলে এখনই ক্লারিফিকেশনটা দিয়ে দেবো। 132 পৃষ্ঠায় পেইন, ডান কলাম থেকে পেইন রুব্রিকটা শুরু হয়েছে। হেড পেইন আমরা বলেছি প্রথমে আছে সমগ্র অঙ্গ, সাধারণ সমগ্র অঙ্গ। 132 পৃষ্ঠা শুরু হয়েছে সাধারণ, 132 পৃষ্ঠা থেকে 173 পৃষ্ঠা পর্যন্ত আছে হলো সাধারণ রুব্রিক গুলো। তো 132 থেকে 173 মধ্যে সাধারণ সমগ্র অঙ্গের রুব্রিক আছে 132 থেকে 153 পর্যন্ত। আপনারা যাদের সামনে রেপার্টরি আছে একটু কাইন্ডলি দেখে নেন যে 132 থেকে 153 পর্যন্ত সাধারণ সমগ্র অঙ্গের রুব্রিক গুলো আলোচনা করা আছে। এর মধ্যে আপনারা অঙ্গের অংশ বিশেষের কোনো রুব্রিকই পাবেন না। তার মানে কপাল, অক্সিপুট, টেম্পল কোনো রুব্রিক এর মধ্যে পাবেন না 132 থেকে 153 পর্যন্ত। এবং আমরা এই নিয়মটা জানার কারণেই আমাদের যদি সমগ্র 132 থেকে 221 পর্যন্ত পেইন রুব্রিকটা, হেড পেইন রুব্রিকটা থাকলেও আমরা যদি বুঝতে পারি যে এটা হলো আমাদের সমগ্র অঙ্গের, তাহলে খুঁজবো হলো 132 থেকে 153 মধ্যে। আবার 132 থেকে 153 মধ্যে আমাদের আরেকটা নিয়ম চিন্তা করতে হবে যে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে আছে। তাহলে ইংরেজি বর্ণমালা প্রথম অক্ষর যেটা, সেই অনুযায়ী আমরা 132 পৃষ্ঠায় খুঁজবো না 35 পৃষ্ঠায় খুঁজবো না 40 পৃষ্ঠায় খুঁজবো, সেই সিরিয়াল অনুযায়ী আমরা সেখানে চলে যাব। আপনারা এখন ধরতে পেরেছেন কিনা 132 থেকে 153 পৃষ্ঠা পর্যন্ত সাধারণ সমগ্র অঙ্গের
রুব্রিক গুলো আছে। এটা যারা পুরনো গতদিন ছিলেন তারা একটু কাইন্ডলি কেউ যদি একটু রেসপন্স করেন যে আপনারা বুঝতে পেরেছেন নাকি 153 পৃষ্ঠার কোন পর্যন্ত আছে সাধারণ সমগ্র অঙ্গের রুব্রিক গুলো? স্যার 153 পৃষ্ঠার বাম কলামের উপর থেকে উপরের একটু আছে। জি, বাম কলামের ঠিক মাঝে বোনস যে লেখা আছে, এই বোনসের উপর পর্যন্ত জাইগোমা লেখা আছে, এই জাইগোমা পর্যন্ত সাধারণ সমগ্র অঙ্গের রুব্রিক। সবাই ক্লিয়ার কিনা? আপনারা যদি কেউ অস্পষ্টতা থাকে একটু কাইন্ডলি রেসপন্স করবেন। স্যার জি বলুন। স্যার আমি বলি স্যার একটু, জি, এই যে স্যার এই যে আমরা যে প্রথম যে মাথার চ্যাপ্টারটা হেড চ্যাপ্টারটা শুরু করলাম, এই যে প্রথম যে পৃষ্ঠাটা এইটা কি সাধারণ লক্ষণ? এটা প্রথম 132 পৃষ্ঠায় শুরু হয়েছে এখানে সাধারণ হেড পেইনের সাধারণ, এবং সাধারণ সমগ্র অঙ্গের রুব্রিক গুলো 153 পৃষ্ঠার বাম কলামের বোনসের উপর পর্যন্ত এই সমগ্র অঙ্গের, এর মধ্যে শুধু মাথার রুব্রিক গুলো পাবেন, এর মধ্যে আর ফরহেড অক্সিপুর কোনো রুব্রিকই পাবেন না। তার অর্থ আমাদের এইখানে হলে আমরা এইখানে চলে যাব। স্যার আমি যেটা বললাম সেটা এই প্রথম যে পেজগুলো আছে, হ্যাঁ 132 পেজের আগে যে পেজগুলো, এগুলো কি সাধারণ লক্ষণ এগুলো স্যার? আমরা যেটা আলোচনা করব সেটার মধ্যেই দেন, কারণ হলো প্রত্যেকটা রুব্রিকেরই এই যে প্রধান রুব্রিক, যে এই প্রত্যেকটা প্রধান রুব্রিকেরই ওই 16টা স্তর আলোচনা করা আছে। এখানে একটা প্রধান রুব্রিক নিয়ে সেটা নিয়ে আলোচনা করছি, তার আগের গুলোর মধ্যেও এইখানে যে ধারাবাহিকতা আছে সেই ধারাবাহিকতাই থাকবে। আপনি শুধু এই একটা বুঝেন, এই একটা বুঝে অন্য যে রুব্রিকগুলো আছে সব রুব্রিকগুলোই এই 16টা স্তরের মধ্যে থাকবে। তার মধ্যে কোনো রুব্রিকের যদি সাব রুব্রিক না থাকে তাহলে সেটা একটা দুটো দিয়ে শেষ হয়ে যাবে, তাহলে আর আপনি 16টা স্তর খুঁজে পাবেন না। কিন্তু বড় যে রুব্রিকগুলো আছে, সাব রুব্রিকগুলো আছে, সেই রুব্রিকগুলোর প্রত্যেকটাই এই পেইন যে রুব্রিকটা নিলাম, এই পেইনের রুব্রিক যে 16টা স্তর দেখাবো, এই 16টা স্তরই প্রত্যেকটা রুব্রিকের মধ্যে থাকবে। ওইগুলোর মধ্যেও সাধারণ থাকবে, সাধারণ ও সমগ্র অঙ্গ থাকবে, সাধারণ অঙ্গের অংশবিশেষ থাকবে, চরিত্রগত থাকবে, চরিত্র সমগ্র অঙ্গ থাকবে, সবগুলোই থাকবে। অন্যান্য রুব্রিক এখানে শুধু একটা রুব্রিক নিয়ে বোঝার সুবিধার্থে এটা রেফারেন্স হিসেবে নিয়েছি, অন্যান্যগুলোর মধ্যে এরকমই থাকবে। আর যেটা খুব সংক্ষিপ্ত রুব্রিক একটা দুইটা আছে, সেটার মধ্যে তো আর 16টা স্তর আপনি পাবেন না। আমার কথা ক্লিয়ার কিনা বলুন। স্যার বলছিলাম যে আফতারুল ভাই প্রশ্ন করেছে স্যার, বা জানতে চেয়েছে যে এই 132 থেকে যে 153 পৃষ্ঠার আমরা এই জাইগোমা পর্যন্ত এটা কি সাধারণ সাধারণ সমগ্র অঙ্গের রুব্রিক? স্যার ওইটাও উনি জিজ্ঞেস করেছেন। না স্যার আমি আমি উনি যেটা জিজ্ঞেস করেছেন যে এই পেইনের আগের যে রুব্রিক গুলো সেগুলো কি সাধারণ কিনা, আমি সেটার উত্তরই দিলাম যে সেগুলো এখানে একটা পেইন আপনি বুঝেন, তার আগের গুলো আগের রুব্রিক গুলো এই 16টা স্তরেই থাকবে। কোনোটা রুব্রিক খুব সংক্ষিপ্ত হলে সেখানে 16টা স্তর থাকবে না, 4টে স্তর থাকতে পারে, 2টা স্তর থাকতে পারে, কিন্তু এই সাধারণত বড় রুব্রিক গুলো এইভাবেই থাকবে। আগের গুলো প্রত্যেকটা একটা যে পেইন যেরকম রুব্রিক, এখানে বাম পাশে নামনেস একটা রুব্রিক আছে, এই নামনেসও এই পেইনের মতো ওই 16টা স্তরই থাকবে। তার আগে যদি আপনি আরো কোনো রুব্রিক দেখেন, ইচিং যদি রুব্রিকটা দেখেন, ইচিং এও আপনি এই 16টা স্তরই পাবেন, ইচিং এরও 16টা স্তরই পাবেন। এইটা হলো ব্যাপার। সেই জন্যই ওখানে সাধারণও থাকবে, চরিত্রগত থাকবে, সাধারণ সমগ্র অঙ্গ থাকবে, অঙ্গের অংশবিশেষ থাকবে, সবগুলোই থাকবে। এখন আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন কিনা? স্যার আমি আরেকটু বলি স্যার, আমি আপনার এই কথাটা আমি ক্লিয়ার করতে পারছি না। আমি যে এই হেড যে চ্যাপ্টারটা শুরু করলাম, ঠিক আছে, এই হেড চ্যাপ্টারে যে ফার্স্টে যে অ্যাবসেস লেখা আছে, ঠিক আছে, আমি এইটা বলছি যে এইটা কি মানে সাধারণ লক্ষণের মধ্যে পড়ছে না সমগ্র অঙ্গের মধ্যে পড়ছে, এটা জিজ্ঞেস এখন আমি তো সেটাই আপনাকে বললাম। এর আপনি হেডে গেলেন, তাই না? হেড চ্যাপ্টারে গেলেন, হেড চ্যাপ্টারে গিয়ে আপনি যে অ্যাবসেসের কথা বলছেন, জি স্যার, অ্যাবসেস একটা প্রধান রুব্রিক। এই অ্যাবসেসের যদি আরো
20, 30, 40টা সাব রুব্রিক থাকতো, তাহলে এই অ্যাবসেসেরও ওই 16টা স্তরই থাকতো। সাধারণ সমগ্র অঙ্গও থাকতো, সাধারণ অঙ্গের অংশবিশেষও থাকতো, চরিত্রগত সমগ্র অঙ্গও থাকতো, চরিত্রগত অঙ্গের অংশবিশেষও থাকবে। কিন্তু অ্যাবসেসটা একটাই মাত্র রুব্রিক আছে, যার জন্য এখানে আর ওই ভাগগুলো দেখানো হয় নাই। তো অ্যাবসেস আপনি এইটা যে দেখবেন, এটা আপনি সাধারণ হিসাবেই দেখবেন। এটা আপনার চরিত্রগত, আর এটা তো ওই 16টা স্তরের মধ্যে এটা একটাই মাত্র রুব্রিক। তো সুতরাং এটার তো আর ওই ভাগ করার সুযোগ নেই। সেজন্যই এই প্রত্যেক প্রধান রুব্রিকগুলো, যে রুব্রিকগুলো একটু বড় আছে, সাব রুব্রিকগুলো বেশি আছে, সে সবগুলোতেই 16টা স্তরই থাকবে। কোনোটা 16টা স্তরের 2টা থাকতে পারে, 2টা না থাকতে পারে, সাইডটা না থাকতে পারে। এখন মাইন্ড যদি হয়, তো মাইন্ডের তো কোনো সাইড থাকবে না, তো সুতরাং মাইন্ডের ওই চ্যাপ্টার ওই স্তরটা থাকবে না। এখন আপনি একটা জিনিস বুঝেন যে আমি যে প্রশ্নটা করছি, যেটা ব্যাপার আলোচনা করছি, সেই আলোচনার মধ্যে আপনার রিয়েলাইজেশনটা সীমাবদ্ধ রাখুন। তারপরে এইটা বোঝা শুনলে এইটুকুন, এই পেইন রুব্রিকটা নিয়ে আলোচনা করছি, এই পেইন রুব্রিকের যে 16টা স্তর নিয়ে আলোচনা করছি, সেই 16টা স্তর আপনি বুঝেন কিনা সেটা আগে ক্লিয়ার করেন। সেটা যদি বুঝে ফেলেন, তারপরে আগের যে প্রশ্ন, আপনার প্রশ্ন থাকতেই পারে যে এটা প্রশ্ন কি, তো ওই প্রশ্নগুলো আস্তে আস্তে আপনি বুঝে ফেলবেন। তো এখন আমি আপনাকে বোঝালাম যে এই পেইন রুব্রিকটা 132 থেকে 221 পর্যন্ত এতগুলো আছে, যার জন্য এই 16টা স্তর ক্লাসিফাই করা যাচ্ছে। কিন্তু অ্যাবসেসের রুব্রিক আছেই একটা, তাহলে তো এখানে আর 16টা স্তরের ভাগ করার কোনো সুযোগ নেই। কিন্তু অ্যাবসেসের ওই একটা রুব্রিক, ওখানে আর 16টা ভাগের প্রশ্ন আসছে না। জি স্যার, ব্যাপার হচ্ছে স্যার, এই প্রশ্ন হয়ে গেলে তো স্যার এটা ক্লিয়ার। হ্যাঁ, না ঠিক আছে। তো আমি যেটা নিয়ে আলোচনা করছি সেটার মধ্যে আপনি বুঝেন। তারপরে আপনাদের যত প্রশ্ন আছে, আমি তো আছি ইনশাল্লাহ, আমি যতদিন আছি আপনাদের যত প্রশ্ন আছে আমি চেষ্টা করব তার সমাধান দিতে। আমার যদি জানা না থাকে, দরকার হলে দেশে বিদেশে অনেক বিজ্ঞ হোমিওপ্যাথ বোন আছেন, তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং আছে, আমি কারো থেকে জেনে হলে আপনাদের সমাধান দিতে চেষ্টা করব ইনশাল্লাহ, যদি নিশ্চিত থাকেন। তো এখন যেটার মধ্যে আলোচনা করছি, সেটার মধ্যে যে প্রশ্ন আছে, যেটুকুন বলছি সেটুকুনের মধ্যে যদি কোনো অস্পষ্টতা থাকে, একটু কাইন্ডলি সেটা বলবেন। ঠিক আছে, আমরা তাহলে এখন নেক্সট স্টেপে চলে যাই। আচ্ছা, 132 থেকে 153 পর্যন্ত সাধারণ সমগ্র অঙ্গের রুব্রিকগুলো আমি দেখিয়ে দিলাম। তারপরে 153 পৃষ্ঠার বাম কলামের বোনস, ব্রেইন, এখান থেকে শুরু হলো অঙ্গের অংশবিশেষ, তার মানে মাথার অংশবিশেষ। এইটা যাচ্ছে 173 পেজ পর্যন্ত। 173 পেজে বাইটিং এর উপর পর্যন্ত সাধারণ অঙ্গের অংশবিশেষের রুব্রিকগুলো এই হেড পেইন রুব্রিক। এই ব্যাপারে এর মধ্যে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে একটু কাইন্ডলি আমাকে রেসপন্স করবেন। বাবলু, তোমার মাইক্রোফোন খোলা আছে? বাবলু, মাইক্রোফোনটা কাইন্ডলি মিউট করে রাখবেন। যখন কথা বলবো তখন আনমিউট করে কথা বলবো, আর সাথে সাথে মিউট করে দেব, যাতে কোনো নয়েজ না আসে। ওকে, আমরা তাহলে আমি তারই ধরে নিচ্ছি যে আপনারা এটাও বুঝতে পেরেছেন যে সাধারণ অঙ্গের অংশবিশেষের যে রুব্রিকগুলো 153 থেকে 173 পর্যন্ত আছে, বাইটিং এর উপর পর্যন্ত, এই ব্যাপারে আপনারা ক্লিয়ার, বুঝতে পেরেছেন। আপনাদের কোনো প্রশ্ন নেই? যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো কোশ্চেন থাকে, একটু কাইন্ডলি রেসপন্স করবেন। বাইটিং এর উপরে আছে ভার্টেক্স, তার মানে ভি দিয়া শেষ হচ্ছে, ভি এর পরে ইউভি, WXYZ এর কোনো সাব রুব্রিক নাই, সেজন্য আমরা ভার্টেক্সে শেষ হয়ে গেছে। ভার্টেক্স এখানে শেষ হয়ে গেছে। তাহলে আমরা বাইটিং হলে এটা হলো চরিত্রগত। এখানে যে বিষয়টা, আমরা ওখানে যেমন 132 থেকে 153 সাধারণ সমগ্র অঙ্গের, আর 153 থেকে 173 পর্যন্ত অঙ্গের অংশবিশেষের, কিন্তু এখানে এক একটা চরিত্রে
যখন আলোচনা করা হয়েছে সেই চরিত্রটার সমগ্র অঙ্গের রুব্রিকগুলো আগে আলোচনা করা হয়েছে, ঠিক একই সাথে ওই চরিত্রের অঙ্গের অংশবিশেষের রুব্রিকগুলো আলোচনা করে তারপরে অন্য একটা চরিত্রে চলে গিয়েছি। যেমন বাইটিং এর এখানে প্রথম 11 লাইন সাধারণ সমগ্র চরিত্রগত সমগ্র অঙ্গ, তারপরে দেখেন ফরহেড, অক্সিপুট, টেম্পল, ভার্টেক্স, এটা হলো চরিত্রগত অঙ্গের অংশবিশেষ। একটা চরিত্র শুরু হলো, তার সমগ্র অঙ্গ এবং অঙ্গের অংশবিশেষ আলোচনা শেষ করে তারপরে রুব্রিকগুলো অন্য একটা চরিত্রে যাচ্ছি। তা না হলে এটা আবার আমার নতুন করে এই বাইটিং এর আবার অঙ্গের অংশবিশেষ নতুন করে আলোচনা করতে হতো, আবার নতুন করে যেখানে আলোচনা করতে যেতে সেখানে একটা জটিলতা করতে, আমাদের রিয়েলাইজেশন একটা সমস্যা হতো। আমরা যখন ফাইন্ড আউট করতে যাচ্ছি তখন সেই ফাইন্ড আউটিং এ গিয়ে আমরা আমাদের মধ্যে অস্পষ্টতা কাজ করতো। সেই জন্যই ডাক্তার জেমস টাইলার কেন্ট আমাদের চেয়ে শত সহস্র গুণ মেধাবী, উনি অনেক চিন্তা ভাবনা করে আমরা যেন খুব সহজে রিয়েলাইজ করতে পারি তার এই গবেষণা পত্রটা, তার এই সহজ পদ্ধতি, একজন রোগীকে সহজে কিভাবে সিঙ্গেল মেডিসিন নির্বাচন করে ট্রিটমেন্ট দেব, সেই দূরদর্শিতা নিয়েই এইভাবে তৈরি করেছেন যাতে আমরা সহজে আমাদের মধ্যে কম মেধাবীরা যারা সহজে বুঝতে পারি। এটুকুনের ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, কোনো কোশ্চেন আছে কিনা? বাইটিং শুরু হয়েছে, সমগ্র অঙ্গের রুব্রিকগুলো এই প্রথম 11 লাইনের মধ্যে শেষ হয়েছে, তারপরে পরের টুকুন আছে চরিত্রগত অঙ্গের অংশবিশেষ। অনুরূপভাবে বোরিং এও শুরু হয়েছে 173 পেজে, তারপর থেকে 174 পেজের ডান কলামের এই ফরহেডের উপর পর্যন্ত হলো সমগ্র অঙ্গের, ফরহেড থেকে হলো অঙ্গের অংশবিশেষ চরিত্রগত। তারপর 176 পেজে বার্নিং চরিত্রটা শুরু হয়েছে। ব্রুইস্ট তো অন্য জায়গায় দেখতে বলা হয়েছে, ব্রুইস্টটা সেখানে এখানে আলোচনা করা নেই, এখানে বার্নিং থেকে চলা হচ্ছে। বার্নিং থেকে 176 পেজের বাম কলামের মাঝের একটু নিচে বার্নিং শুরু হয়েছে। এই বার্নিং এর সমগ্র অঙ্গের রুব্রিকগুলো আলোচনা করা হয়েছে 177 পেজে। এই বাম কলামের উপরে ব্রেইন আছে, ব্রেইনের উপর পর্যন্ত এখানে হলো চরিত্রগত বার্নিং চরিত্রের সমগ্র অঙ্গের রুব্রিক। তারপরে এখান থেকে শুরু হলো যে ব্রেইন, ফরহেড, অক্সিপুট, তারপরে শুরু হলো অঙ্গের অংশবিশেষ, চরিত্রগত অঙ্গের অংশবিশেষ। এই যে 2-3টা চরিত্র দেখালাম, এই 2-3টা চরিত্রের মধ্যে আপনাদের কারো অস্পষ্টতা আছে কিনা, বুঝতে পারেননি এমন যদি কেউ থাকেন একটু কাইন্ডলি রেসপন্স করবেন। প্রকৃতপক্ষে ডাক্তার জেমস টাইলার কেন্ট বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন একজন চিকিৎসকের অবজারভেশন পাওয়ার, পর্যবেক্ষণ ক্ষমতা। আপনারা একটা গানের প্রথম কলি শুনেছেন কিনা, যদি আরেকটু সময় পেতাম কাছে আসবার, ভালোবাসবার, সুখে ভাসবার, চোখেরও দুয়ার দিয়ে মনেরও গভীরে আসবার। যদি আরেকটু সময় পেতাম কাছে আসবার, ভালোবাসবার, সুখে ভাসবার, চোখেরও দুয়ার দিয়ে মনেরও গভীরে আসবার। শেষের কথাটার দিকে গুরুত্ব দেন, চোখেরও দুয়ার দিয়ে মনেরও গভীরে আসবার। ডাক্তার জেমস টাইলার কেন্ট যেটা বলেছেন যে অবজারভেশন পাওয়ার, আপনার অবজারভেশন পাওয়ারটা এরকম হতে হবে যে আপনি পেশেন্টের চোখের দিকে তাকিয়ে তার মনের গভীরের কি অনুভূতি, কি কষ্ট, কি যাতনা, সেটা রিয়েলাইজ করার মতো অবজারভেশন পাওয়ারের ক্ষমতাধারী আপনার হতে হবে। আপনার পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ ক্ষমতা অর্জন করতে হবে। তাহলে আপনি ওই পেশেন্টটার প্রকৃত রোগীলিপি করতে পারবেন, রেপার্টরি থেকে প্রকৃত মেডিসিন নির্বাচন করতে পারবেন। যথাযথ নির্বাচন করলে তাহলে আল্লাহ পাক আপনার ওষুধের মাধ্যমে আল্লাহ পাক তাকে রহম করবেন, তার রোগ থেকে মুক্তি দান করবেন। সেজন্যই আমাদের প্রত্যেকের সেই পর্যবেক্ষণ ক্ষমতা অর্জন করার জন্যে প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। এবং সবচেয়ে শিখার সবচেয়ে সহজ পদ্ধতি হলো পরস্পরের প্রতি আলাপ আলোচনা, পর্যালোচনা।
আপনি একটা বই থেকে অনেক সহজেই অনেক কিছু শিখতে পারবেন না, কিন্তু কোনো আলোচনা থেকে, কোনো পর্যালোচনা থেকে সেখান থেকে যত সহজে পারবেন অন্য জায়গায় বই থেকে তত সহজে রিয়েলাইজ করতে পারবেন না। সেই জন্যেই আমাদের এই উদ্যোগ এবং সেই জন্যই আপনাদের এই অংশগ্রহণ। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে 1 নাম্বার 4টা স্তরের সাধারণ সমগ্র অঙ্গ, 2 নাম্বার সাধারণ অঙ্গের অংশবিশেষ, 3 নাম্বার চরিত্রগত সমগ্র অঙ্গ, 4 নাম্বার চরিত্রগত অঙ্গের অংশবিশেষ। এই 4টা বিষয়ে আমি বইয়ের রেপার্টরি থেকে হেড পেইন রুব্রিকটা রেফারেন্স হিসেবে নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। এই ব্যাপারে আপনাদের কারো কোনো অস্পষ্টতা আছে কিনা? এখানে যারা আছেন, আমার সাথে যারা 2-4 দিন 2-4টে ক্লাস স্টে করেছেন, আমি পরিষ্কারভাবে বলেছি যে এখানে আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক হলো ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা। এবং এই ভালোবাসাটা এতটাই নিগুড়, এতটাই কাছের, এতটাই আপন যে এখানে আমরা প্রত্যেকেই আমাদের একান্ত কথাবার্তাগুলো একজন আরেকজনের সাথে শেয়ার করব, আমার অভিজ্ঞতাগুলো, আমার অজানাগুলো, আমার সংশয়গুলো শেয়ার করব। এবং সেই শেয়ার করার সুযোগটা তৈরি হলেই কেবল আমরা একজন আরেকজনকে জানবো, একজন আরেকজনকে বুঝবো এবং আমাদের অজানা যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সহজে জানার সুযোগ হবে। সেজন্যই এখানে আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে আপনার হৃদয়ের গভীরের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা নির্দ্বিধায় নিঃসংকোচে প্লেস করবেন। এখানে যারা আছেন সবাই আপনাকে জানানোর জন্য আপনার সহযোগিতার হাত প্রসারিত করবেন, নো ডাউট। আর আমি তো আপনাদেরকে বলেইছি, আপনারা যদি না বুঝেন সেই ব্যর্থতাটা পুরোটাই আমার। আমি আপনাদেরকে বোঝাতে পারিনি, আমি কথা বলবো আপনাদের বোঝার মতো করে। যেহেতু আমি বোঝাতে পারিনি সেহেতু আমি 2বার 3বার দরকার হলে আমি রিপিট করব। সেজন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ, যদি না বুঝে থাকেন চুপ করে না থেকে একটু কাইন্ডলি রেসপন্স করবেন, কারণ চুপ করে থাকলে কিন্তু আপনার জানা হবে না। আর এখানে কেউ আপনাকে লজ্জা শরমের কিছু নাই, দ্বিধাদ্বন্দ্বের কিছু নাই, সবাই আমরা শিখতে আসছি। আমাদের প্রত্যেকেরই অনেক কিছু অজানা থাকবে হোমিওপ্যাথির ব্যাপারে, রেপার্টরির ব্যাপারে। সেই জন্য লজ্জা শরমের কিছু নাই, নির্দ্বিধায় নিঃসংকোচে রেসপন্স করবেন যে স্যার আমি এখানে বুঝিনি বা এইটা বুঝতে পারিনি, এটা কাইন্ডলি রিপিট করেন। স্যার এখানে বোঝার কিছু নেই স্যার, খুব ভালো করে বুঝতে পারছি, কারণ একটা ক্লাস নিয়ে কয়েক সপ্তাহ এটা আলোচনা হচ্ছে, বলে আমার আর কোনো অসুবিধা নেই। আচ্ছা, আন্তরিক অভিনন্দন। ক্লাসটা নিয়ে স্যার আপনি কয়েকদিন ধরে আলোচনা করছেন, আমার মনে হয় স্যার সমস্যা নেই, আমার সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম। কারণ আমি রিপিট করছি এজন্যই, আমার এটা বুঝতে অনেক সময় লেগেছিল। আপনারা তো এই 1 ঘন্টার সময়, আমি সারা দিনের ক্লাস করে 3-4-5 দিনেও আমি একবার বুঝতে পারছিলাম আর একবার এলোমেলো হয়ে যাচ্ছিল। একেবারে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত এরকম স্যার প্রথমের দিকে ওটাই মনে হচ্ছিল স্যার, একটা বারবার ভুলে যাচ্ছিলাম, কিন্তু এটা কয়েকবার আলোচনার কারণে এটা ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তবে আপনাদের জন্য দুয়ার খোলা, যখন আপনারা যেখানে আটকে যাবেন, যেখানে অস্পষ্টতা, যেখানে জটিলতা তৈরি হবে, সেখানে আপনি ইনশাল্লাহ করবেন। তাহলে জাস্ট বারবার একটা রিং আসছে, তো আমি জাস্ট 1 মিনিট, আপনারা একটু আলোচনা করেন, 1 মিনিট আমি একটা রিংটা রিসিভ করে তারপরে আমি ফিরে আসছি। আসসালামু আলাইকুম জনায়েদ ভাই, আপনি কি জি আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি যদি এই বিষয়টা আর একটু মানে কত পেজ থেকে কত পেজ, আপনার এইটা একটা প্রশ্ন ছিল যে পুরোটা আমাদের ভাগ, জি জি। তো এই ভাগটা যদি আপনি একটু পরিষ্কার করে রাখি, কতটা বুঝলেন। তাহলে আমি কি প্রশ্ন করবো? জি স্যার। হ্যাঁ জি ভাই, চলে আসছি। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো বলুন। স্যার বলছিলাম যে একটু জনায়েদ ভাই এটা একটু পরিষ্কার করে দেখ আমাদের কাছে, আর একটু উনি কতটা বুঝলেন আর কি এই যে 16টা ভাগে। আচ্ছা, এরপরে আপনাকে বলবো যে একটা রুব্রিক দিয়ে হেড 10 বা এই ধরনের একটা রুব্রিক দিয়ে আপনি প্রত্যেককে একটু খোঁজার জন্য বলুন, তাহলে আমাদের সেই সঙ্গে প্র্যাকটিসটাও হয়ে যাবে।
না এটা বলবো, এই যে এই 16টা স্তরের আর 4টা স্তর একটু সংক্ষিপ্ত আলোচনা করে নেই, তারপরে ইনশাল্লাহ আমরা উঠে যাই। এটা তো 4টে স্তর আমরা ক্লিয়ার করলাম, তারপরে 4টে স্তর থেকে যে 16টা স্তর হলো সেটা একটু একবার একটু রিপিট করে নিয়ে তারপরে আমরা রুব্রিক গুলো ফাইন্ড আউট করতে চলে যাব। জি স্যার, তাই ভালো হয় স্যার। তার আগে একটু জনায়েদ ভাই তাহলে পরে বলবেন না এখন বলবেন? হ্যাঁ, এখন পরে বলতে বলবেন, পারেন। অসুবিধা নেই, স্যারের কাজটাকে শেষ হোক তারপর পরে বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যাব হলো 16টা স্তরে। আমরা 4টে স্তর সম্পর্কে মোটামুটি আমি ধরে নিচ্ছি যে ইনশাল্লাহ সবাই একেবারে ক্লিয়ার। তারপরেও যদি কোনো সমস্যা থাকে যে কোনো মুহূর্তে আপনারা রিং করবেন, রিং করে ইনশাল্লাহ আমি চেষ্টা করব ব্যাখ্যাটা দিয়ে দিতে, তাহলে আর জড়তা থাকবে না। এখন এই যে আমরা সাধারণ সমগ্র অঙ্গের রুব্রিকগুলো বের করলাম 1 নম্বর 132 পৃষ্ঠা থেকে 153 পৃষ্ঠা। এখন 132 থেকে 153 তার অর্থ হলো প্রায় 21 পৃষ্ঠা। এই 21 পৃষ্ঠা ব্যাপী যে রুব্রিকগুলো আছে সমগ্র অঙ্গের, এই 21 পৃষ্ঠা ব্যাপী যে রুব্রিকগুলো আছে আমি যদি সেই রুব্রিকগুলো একটা একটা করে বের করতে, একটা একটা করে লাইন বের করতে চেষ্টা করি, তাহলে আমার 2-3 ঘন্টা পার হয়ে যাবে। সুতরাং এই 21 পৃষ্ঠার রুব্রিকগুলো আমরা এক্সাক্ট যে রুব্রিকটা বের করতে যাব সেখানে চলে যেতে পারি। সেজন্যই এই 21 পৃষ্ঠা ব্যাপী যে সাধারণ সমগ্র অঙ্গের রুব্রিকগুলো আছে, এই রুব্রিকগুলো 4টে স্তরে ভাগ করা আছে। সেই 4টে স্তর সম্পর্কে আমরা ক্লিয়ার হয়ে গেলে আমরা এক্সাক্ট যেখানে যাওয়ার সেখানে দ্রুত সেখানে চলে যেতে পারবো। সেই 4টে স্তর হলো সাইড, টাইম, কন্ডিশন, এক্সটেন্ডিং। সাইড হলো পার্শ্ব, টাইম হলো সময়, কন্ডিশন হলো কারণ বা শর্ত, এক্সটেন্ডিং হলো বিস্তৃতি বা কতটুকু পর্যন্ত ব্যথাটা কষ্টটা বিস্তৃত হয়। এটা কিন্তু এই সাধারণ সমগ্র অঙ্গের মধ্যে আছে, সাধারণ অঙ্গের অংশবিশেষের মধ্যে আছে, চরিত্রগত সমগ্র অঙ্গের মধ্যে আছে, চরিত্রগত অঙ্গের অংশবিশেষের মধ্যে আছে। তার অর্থ হলো সাধারণ সমগ্র অঙ্গের 4 ভাগ, সাধারণ অঙ্গের অংশবিশেষের 4 ভাগ 8 ভাগ, সাধারণ চরিত্রগত সমগ্র অঙ্গের 4 ভাগ 12 ভাগ, চরিত্রগত অঙ্গের অংশবিশেষের 4 ভাগ 16 ভাগ, বা এই 16টা স্তর। 16টা স্তর, এই হলো 16টা স্তর। এই 16টা স্তর এইভাবে যেটুকুন বললাম সেটুকুন বুঝতে পেরেছেন কিনা, তারপরে আমরা রেপার্টরি থেকে এই 16টা স্তর কোন জায়গা থেকে কোন পর্যন্ত, কোনটা সাইড, কোনটা টাইম, কোনটা কন্ডিশন, কোনটা এক্সটেন্ডিং, সেটা আমরা এই হেড পেইন এই রুব্রিকটা থেকে আমরা স্পেসিফিক্যালি দেখে নেব। এখন মুখে যেটা বললাম তত্ত্বগত সেইটুকুন বুঝতে পেরেছেন কিনা সেইটার ব্যাপারে আপনারা ক্লিয়ার হন। যদি কোথাও অস্পষ্টতা থাকে তাহলে একটু কাইন্ডলি রেসপন্স করবেন। স্যার আমি একটু বলবো স্যার? জি জি, বলেন প্লিজ। স্যার থ্যাংক ইউ স্যার। আমি একটু বলছি, স্যার যেটা বলতে চাচ্ছেন যে আসলে আমাদের 132 পৃষ্ঠা থেকে 153 পৃষ্ঠা পর্যন্ত আমরা যে সাধারণ সমগ্র অঙ্গ পেলাম, এই সমগ্র অঙ্গ মানে আমি যদি মাথাকে ধরি তাহলে এই মাথা, এই সমগ্র অঙ্গের মধ্যে আমার সাইড থাকবে, টাইম থাকবে, কন্ডিশন থাকবে, এক্সটেন্ডিং থাকবে, গেল। আবার 153 পৃষ্ঠা থেকে 173 পৃষ্ঠা পর্যন্ত আমরা যে অঙ্গের অংশ বিশেষ পেলাম, এই অঙ্গের অংশ বিশেষের মধ্যেও সাইড থাকবে, টাইম থাকবে, কন্ডিশন থাকবে, এক্সটেন্ডিং থাকবে, তাহলে 4-8টা গেল। এবার আমরা 173 পৃষ্ঠা বাইটিং যে ক্যারেক্টার পেলাম, এই বাইটিং ক্যারেক্টারের সমগ্র অঙ্গ হচ্ছে প্রথম 11 লাইন। এই বাইটিং 11 লাইনের মধ্যে সাইড থাকবে, কন্ডিশন থাকবে, এক্সটেন্ডিং থাকবে, তাহলে 12টা গেল। এবার 173 পৃষ্ঠা থেকে যে আমরা 173 পৃষ্ঠায় যে সাব অঙ্গ ফরহেড, অক্সিপিট, টেম্পল এবং ভার্টেক্স পেলাম, এই বাইটিং ক্যারেক্টারে এখানেও সাইড, টাইম, কন্ডিশন, এক্সটেন্ডিং অর্থাৎ মোট 12 থ্যাংক ইউ, খুব সুন্দর বুঝতে পেরেছেন এবং আমি আশা করছি যে সবাই মনে হয় ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন। যেটা জোনায়েদ ভাই পরিষ্কার হয়ে গেছে ধারণাটা, এর সঙ্গে অন্যদের হয়েছে কিনা? এখন আমরা তাহলে 132 পৃষ্ঠায় চলে যাই। 132 পৃষ্ঠা থেকে 153 পৃষ্ঠা পর্যন্ত কোথায় সাইড শুরু হলো, কোথায় টাইম শুরু হলো, কোথায় শেষ হলো, কোথায়
কন্ডিশন শুরু হলো, কোথায় শেষ হলো, কোথায় এক্সটেন্ডিং শুরু হলো, কোথায় শেষ হলো, এইটা যখন আমরা একেবারে ক্লিয়ার হয়ে যাব, তখন আমরা সাইডের রুব্রিক, টাইমের রুব্রিক না কন্ডিশনের রুব্রিক, এটা আমরা বের করতে পারলেই সেখানেই চলে যাব। সেখানে গিয়ে আমরা একেবারে স্পেসিফিক্যালি খুব দ্রুত সেখানে চলে যেতে পারবো। সেজন্য আমরা বুঝতে চেষ্টা করি এখানে হেড পেইন 132, হেড পেইন শুরু হয়েছে 132 পৃষ্ঠার ডান কলাম থেকে। ডান কলামে দেখেন মেডিসিনের নামগুলো লেখার পরে লেখা আছে ডে টাইম। এখানে সাইড নেই। সাইড নেই কারণ হলো এখানে যদি সাইড বলি, মাথার যদি ডান পাশ বলি, তাহলে তো সেটা টেম্পল হয়ে যাবে, মানে অঙ্গের অংশ বিশেষ হয়ে গেল। সেই জন্য এখানে সাইড নাই, সেখানে এই জন্য ডে টাইম প্রথম আছে, সাইডের পরে কি আছে, টাইম, টাইম দিয়ে বলা আছে। তাহলে এই দেখেন টাইম দিয়ে আমরা কিভাবে খুঁজে বের করব। এই ডে টাইম যে আছে, ডে টাইমের পরে তারপরে মর্নিং আছে, তারপরে ডে টাইমের পরে মর্নিং আছে, তারপরে দেখেন ফরনুন আছে, তারপরে নুন আছে, তারপরে আফটারনুন আছে, তারপরে ইভিনিং আছে, তারপরে নাইট আছে। আমাদের রুব্রিক যদি আমি বলি যে সকালে আমার মাথা ব্যথা, তাহলে এই যে সকালে ডে টাইম মর্নিং যে দেয়া আছে, মর্নিং এর এখানে গিয়ে খুঁজবো। দেখেন কত সহজ হয়ে গেছে, এই যে মর্নিং এর এখানে গিয়ে খুঁজলে আমি পেয়ে যাব। যদি বলি আমি রাতে, তাহলে এই টাইমের মধ্যে রাতে, তাহলে যে রাতে যেখানে আছে, রাতে তো সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, তারপরে রাত আসবে। এটা তো সিরিয়ালি ওইভাবে সাজানো আছে, এটা তো আমরা সবাই জানি। সেই জন্য আমরা একটা এক্সাক্ট সেখানে চলে যাচ্ছি খুব দ্রুত। এটার জন্য কিন্তু আমার প্রতি লাইন দেখতে হচ্ছে না। তারপরে টাইম যেহেতু শেষ হয়ে গেল, তারপরে কন্ডিশন শুরু হলো। 135 পৃষ্ঠার ডান কলামের মাঝে থেকে কন্ডিশন শুরু হলো। অ্যাসিডস ফ্রম, এয়ার কোল্ড ফ্রম। আপনারা যারা রেপার্টরি সামনে আছে দেখতে পেয়েছেন, বুঝতে পেরেছেন তো? অ্যাসিডস ফ্রম, এয়ার কোল্ড ফ্রম পেয়েছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তাহলে অ্যাসিডস ফ্রম, এয়ার কোল্ড ফ্রম, এখান থেকে এইটা একটু চিন্তা করতে হবে যে 135 থেকে শুরু হলো 152 পৃষ্ঠার উপর পর্যন্ত কন্ডিশন। তার মানে 135 থেকে 152, এখানে প্রায় 15-16 পৃষ্ঠা বা 17 পৃষ্ঠা। এই 15-16 পৃষ্ঠার যে রুব্রিকগুলো আছে, সেই রুব্রিকগুলো যদি এক লাইন করে খুঁজতে হয়, তাহলে আমাদের অনেক সময়ের প্রয়োজন হবে। কিন্তু এখানে ওই যে আমরা শুরুতে শিখে আসছি না, যে গ্রন্থে মানুষের শারীরিক এবং মানসিক, যে গ্রন্থে মানুষের শারীরিক এবং মানসিকভাবে প্রকাশিত প্রায় সকল লক্ষণসমূহ ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে এবং ঔষধের গুরুত্ব অনুযায়ী ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে, এই কথাটা এখানে আমাদের বুঝতে হবে। এই যে আমার অ্যাসিডস ফ্রম, এটার ইংরেজির এই সাবরুব্রিকের প্রথম অক্ষর হলো এ, এই সিরিয়ালি সাজানো আছে, এই সিরিয়ালে সাজানো আছে। সেজন্যই আমার প্রথম অক্ষর যদি ধরেন, যদি আমার একটা রুব্রিক হয় যে এখানে প্রধান রুব্রিক যে রৌদ্র লেগে, সান ফ্রম, তাহলে সান ফ্রম হলে তাহলে আমার এখান থেকে এ শুরু হয়েছে, সানের হলো প্রথম অক্ষর এস, তাহলে আমার এই সিরিয়ালি এস যেখান থেকে শুরু হয়েছে সেখানে চলে যেতে হবে, সেখানে গিয়ে আমি ওই রুব্রিকটা পেয়ে যাব। এই চিন্তা ভাবনা করে এইভাবে করে আমাদেরকে বের করতে হবে। ঠিক সেরকম যদি 49-এ আছে সানফ্রম। হ্যাঁ, 49-এ আছে সানফ্রম। এখন আমার যদি হয় যে প্রেগন্যান্সি ডিউরিং, যেমন প্রেগন্যান্সি ডিউরিং এর প্রথম অক্ষর পি, তাহলে পি দিয়ে যেখানে শুরু হচ্ছে সেখানে গিয়ে খুঁজবো। তাহলে দেখেন আমাদের এই যে বেসিক নিয়মগুলো, সেই নিয়মগুলো আমার মেমোরি থেকে যত দ্রুত প্রসেস করতে পারবো, আমরা তত দ্রুত সেই রুব্রিকটা খুঁজে বের করতে পারবো। আচ্ছা, আমরা দেখেন ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে সাজানো আছে 152 পৃষ্ঠার ডান কলামের মাঝামাঝির একটু উপরে দেখেন এক্সটেন্ডিং টু ব্যাক। এই এক্সটেন্ডিং যেখানে লেখা আছে সেটা কিন্তু বোল্ড করে লেখা আছে। এই এক্সটেন্ডিংটা এখান থেকে শুরু হলো এক্সটেন্ডিং, তার উপর পর্যন্ত হলো কন্ডিশনের, এবং তার উপরে দেখেন
WXYZ, জেড দিয়ে কোনো রুব্রিক নাই, ওয়াই দিয়ে শেষ হয়ে গেছে। ইয়েনিং হোয়েন, এই ইয়েনিং হোয়েন দিয়ে এই WXYZ এখান থেকে এই আলফাবেটিক্যালি সর্বশেষ যে আলফাবেট আছে সেটা সাজানো আছে, এখান থেকে আপনি কনফার্ম হতে পারবেন। আবার এক্সটেন্ডিং কথাটা যেখানে লেখা আছে সেখান থেকেও আপনি বুঝবেন যে এখান থেকে এক্সটেন্ডিং শুরু হয়েছে, তার অর্থ এক্সটেন্ডিং হলো এখান থেকে শুরু হলো 153 পৃষ্ঠার বঞ্চের উপর পর্যন্ত জাইগোমা, এই জাইগোমা পর্যন্ত এক্সটেন্ডিং এর রুব্রিক। আপনারা যদি একটু চিন্তা করেন যে ডাক্তার জেমস টাইলার কেন্ট অনেক চিন্তা ভাবনা গবেষণা করে তারপরে এই রুব্রিকগুলো এইভাবে সিরিয়ালি সাজিয়েছেন, যাতে আমাদের মতো কম মেধাবীরা খুব দ্রুত আমাদের কাঙ্ক্ষিত রুব্রিকগুলো বের করতে পারি। তাহলে এখন 132 থেকে 153 পৃষ্ঠা যে সাইড, টাইম, কন্ডিশন, এক্সটেন্ডিং যে চারটা পার্ট যে দেখালাম, এখানে আপনাদের কোনো অস্পষ্টতা আছে কিনা? যদি থাকে একটু কাইন্ডলি রেসপন্স করবেন, নির্দ্বিধায় নিঃসংকোচে। আমি ধরে নিচ্ছি যে সম্ভবত অস্পষ্টতা নেই, থাকলে তো বলবেন। তাহলে আমরা এখন এই অঙ্গের অংশ বিশেষে চলে যাব। এই অঙ্গের অংশ বিশেষের এখান থেকে বোনস শুরু হলো, এখান থেকে কিন্তু অঙ্গের অংশ বিশেষ শুরু হলো। এই সবগুলোর মধ্যেও কিন্তু ওই চারটা থাকবে, কিন্তু যদি এই অঙ্গের অংশ বিশেষগুলো খুব সংক্ষিপ্ত রুব্রিক থাকে তাহলে হয়তো আর ওইভাবে ওই চারটা ভাগ আর পাওয়া যাবে না। এখানে যেমন বোনসের এখানে শুধু রুব্রিক মেডিসিন গুলো আছে, এখানে আর ওর চারটে ভাগের কিছুই পাওয়া যাবে না, যে চারটের ভাগে কিছু দরকার নেই। তারপরে ব্রেইনে এখানে দেখেন, ব্রেইনে সাইড নেই, টাইম আছে। দেখেন ব্রেইনের যে মর্নিং, ফরনুন, আফটারনুন, ইভিনিং টাইম আছে, ইভিনিং গুলো টাইম দেয়া আছে। তারপরে কিন্তু ওই টাইমটা শেষ হলে তারপরে কন্ডিশন শুরু হয়ে যায়। কন্ডিশন দেখেন, ইটিং আফটার, এক্সারসাইজ অন, লেইং অন, এগুলো হলো কন্ডিশন। আর এক্সটেন্ডিং টু একটা রুব্রিক আছে এই ব্রেনের, যে এক্সটেন্ডিং আউট থ্রো ফরহেড, এই একটা হলো এক্সটেন্ডিং এর রুব্রিক। ব্রেনের এই চারটের মধ্যে তিনটা টাইম, কন্ডিশন, এক্সটেন্ডিং আছে, সেইটা আমি দেখিয়ে দিই। আপনারা বুঝতে পেরেছেন কিনা? স্যার এই যে অঙ্গের অংশ বিশেষ, এইটা ওই যে একটু যদি ওই চারটে স্তর একটু আবার কাইন্ডলি যদি বলেন তাহলে স্যার। আচ্ছা, এটা তো আমরা অঙ্গের অংশ, হ্যাঁ থ্যাংক ইউ, আমরা এটা অঙ্গের অংশ বিশেষে এসেছি। অঙ্গের অংশ বিশেষ শুরু হয়েছে, হেডের অংশ বিশেষ বোনস দিয়ে শুরু হয়েছে, কিন্তু বোনসের শুধু মেডিসিনগুলো দেয়া আছে এখানে, আর ওই চারটে স্তরের কোনোটাই এখানে নেই, কোনোটা এখানে প্রয়োজন নেই। কোনোটা জেমস টাইলার কেন্ট গবেষণা করে দেখেছেন যে এখানে এই বোনসের আর ওই সাইড, টাইম, কন্ডিশনের কোনো রুব্রিক আপাতত দৃষ্টিতে মানুষের শরীরে এ ধরনের জটিলতা দেখা যায় না, সেজন্য সেটা নেই। তারপরে ব্রেইন শুরু হয়েছে, ব্রেইনের সাইডটা এখানে নেই, ব্রেনের তো সাইড নেই, সেজন্য ব্রেনের সাইডটা ওখানে উল্লেখ করা হয়নি। কিন্তু সাইডের পরে টাইম আছে, দেখেন টাইম উল্লেখ করা হয়েছে, যে মেডিসিনগুলো লেখার পরে টাইম উল্লেখ করা হয়েছে, মর্নিং, ফরনুন, আফটারনুন, ইভিনিং। এই ইভিনিং এর পরে এখানে আবার নাইটের প্রয়োজনীয়তা নাই, নাইটে এই ব্রেইনের জটিলতা নাই, সেই জন্য এখানে দেওয়া হয়নি। তারপরে দেওয়া আছে যে কন্ডিশনগুলো ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে সাজানো আছে। এখানে ABCD দিয়ে কোনো রুব্রিক নেই, ই দিয়ে প্রথম রুব্রিক, ইটিং আফটার। তারপরে দেখেন ইটিং আফটারে এখান থেকে এই যে W পর্যন্ত আছে, ওয়ান্ডারিং পর্যন্ত আছে, এটা হলো কন্ডিশন। তারপরে এক্সটেন্ডিং এ মাত্র একটা রুব্রিক আছে, এক্সটেন্ডিং আউট থ্রো ফরহেড, এক্সটেন্ডিং আউট থ্রো ফরহেড। এটা হলো ওই ব্রেনের এই চারটে পার্টের মধ্যে তিনটা পার্ট আছে, টাইম, কন্ডিশন, এক্সটেন্ডিং। স্যার কন্ডিশনটা কোথা থেকে শুরু হলো?
এই যে ইটিং আফটার 153 ডান কলামের একেবারে উপর থেকে, ইটিং আফটার থেকে। ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ফরহেডেরও ঠিক সেই অবস্থায় দেয়া আছে। ফরহেডের কিন্তু এখানে সাইড দেয়া আছে। ফরহেডের মেডিসিনগুলো লেখার পরে দেখেন 154 পৃষ্ঠার বাম কলামের উপরে এই দেখেন রাইট সাইড, লেফট সাইড দেয়া আছে। তারপরে আছে টাইম, যে টাইম মর্নিং, ফরনুন, আফটারনুন, ইভিনিং, নাইট। 155 পৃষ্ঠার ডান কলামের দেখেন নাইট শেষ হয়েছে। নাইট শেষ হলে তারপরে কন্ডিশন শুরু হয়েছে এয়ার কোল্ড থেকে কন্ডিশন শুরু হয়েছে। এয়ার কোল্ড থেকে কন্ডিশন শুরু হয়েছে। এই কন্ডিশন কিন্তু একেবারে 161 পৃষ্ঠার এই যে এক্সটেন্ডিং টু ইয়ার, এই এক্সটেন্ডিং এর উপর পর্যন্ত দেখেন ওয়ার্ম এই পর্যন্ত 161 পৃষ্ঠার বাম কলামের ঠিক মাঝে ওয়ার্ম এই পর্যন্ত শেষ হয়ে গেছে। তারপরে এক্সটেন্ডিং টু ইয়ার, এখানে এক্সটেন্ডিং শুরু হয়েছে, এক্সটেন্ডিং গিয়ে শেষ হয়েছে 161 পৃষ্ঠার এই যে অক্সিপুটের উপরে। এখন আমাদের এই যে 16টা স্তর, এই যে প্রত্যেকটা অঙ্গের অংশ বিশেষেরও যে 4টে করে স্তর আছে, সেই 4টে করে স্তরের সেই অংশে চলে গেলে 4টে স্তর যেহেতু আছে, এই স্তরের ধারণাটা যত স্পষ্ট হবে, যত পরিষ্কার হবে, আমরা তত দ্রুত আমাদের কাঙ্ক্ষিত রূপগুলো বের করে ফেলতে পারবো। এইভাবেই সবগুলো বলা আছে। তারপরে 173 পৃষ্ঠা পর্যন্ত আছে সমগ্র অঙ্গের অংশবিশেষের সাধারণের। তারপরে 173 পৃষ্ঠার ডান কলামের বাইটিং থেকে শুরু হয়েছে চরিত্রগত। এই চরিত্রগত এখানে চরিত্রগত বাইটিং চরিত্রের এখানে সাইড, টাইম, কন্ডিশন, এক্সটেন্ডিং কোনোটাই নেই, কারণ এখানে কোনোটাই প্রয়োজনীয়তা নাই, সে ধরনের কোনো জটিলতা দেখা যায় না, সেজন্য এখানে নেই। ফরহেডের এখানে তারপরে অঙ্গের অংশ বিশেষের গুলো, ফরহেডের গুলো যেহেতু রুব্রিক গুলো খুবই ছোট, সেই জন্য এখানে আর ওই 4টে স্তর নেই। আমি আপনাদেরকে বার্নিং চরিত্রটা দেখাই। এখানে 4টে স্তর একটু দেখাতে চেষ্টা করি। বার্নিং 176 পেজে শুরু হলো। এখানে দেখেন বার্নিং এর সাইড নেই, এখানে টাইম দেয়া আছে মর্নিং, নুন, আফটারনুন, ইভিনিং, নাইট। 176 পেজের ডান কলামের উপরে নাইট পর্যন্ত আছে, নাইট পর্যন্ত হলো টাইম। তারপরে যে কন্ডিশন শুরু হয়েছে এয়ার ওপেন এমএল, এই কন্ডিশন এখান থেকে শুরু হয়ে একেবারে এই র্যাপিং ওয়ার্মলি এমএল 177 পেজের বাম কলামের ব্রেনের উপর পর্যন্ত। এইখানে এই 4টা স্তরের এখানে 2টা স্তর আছে, একটা হলো টাইম, একটা হলো কন্ডিশন। এক্সটেন্ডিংটা এখানে নেই। এখানে এরকম হতে পারে কোনোটার রুব্রিকের যেগুলো থাকবে না সেগুলো বাদ থাকবে সেই। তারপরে ব্রেন শুরু হয়েছে। তারপরে ব্রেনের এখানে ওই সাইড, টাইম, কন্ডিশন কোনোটাই নেই। তারপরে সেজন্য ফরহেড শুরু হয়েছে। ফরহেডের এখানে এসে দেখেন যে ফরহেডের এখানে এসে সাইড শুরু হয়েছে, রাইট, লেফট আছে। তারপরে টাইম শুরু হয়েছে মর্নিং, ইভিনিং, নাইট। তারপরে কন্ডিশন শুরু হয়েছে এয়ার ওপেন এমএল। এয়ার ওপেন এমএল সেটা শুরু হয়েছে। এখানে এটার এই ফরহেডের এখানে এক্সটেন্ডিং নেই, এখানে এই কন্ডিশন দিয়ে শেষ হয়ে গেছে। এখন আমাদেরকে এই যে প্রত্যেকটা
স্যার সাধারণ এক্সটেন্ডিং টু আইজ আছে যে জি জি স্যার ফোরহেডের এক্সটেন্ডিং টু আইজ রয়েছে। ও যে এক্সটেন্ডিং টু আইস রয়েছে, ইয়েস সরি, এক্সটেন্ডিং টু আইস, থ্যাংক ইউ, এটা আমার চোখে পড়েনি। এক্সটেন্ডিং টু আইস, এখান থেকে এক্সটেন্ডিংটা আসলে কথা ছিল এক্সটেন্ডিংটা একটু বোল্ড করে লিখার, কিন্তু এখানে ওই যে একই রকম লিখছে সেই জন্য লিখে নেই, এখান থেকে ধরে নিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, আমার চোখে পড়েনি। যে ওয়ার্কিং যেহেতু শেষ রুব্রিক WXYZ শেষ ওয়ার্ড, তারপরে এখান থেকে এক্সটেন্ডিং শুরু হয়েছে, সরি আমার চোখে পড়েনি এটা। এক্সটেন্ডিং এখান থেকে শুরু হয়েছে, এক্সটেন্ডিং এখান থেকে শুরু হয়ে ওই পর্যন্ত গিয়ে শেষ হয়েছে ডান কলামের অক্সিপুটের উপরে। সাধারণত 4টে স্তরের 3টা স্তর অধিকাংশ জায়গায় থাকে, কোনো কোনো জায়গায় 2টা স্তর থাকতে পারে, সমস্যা নেই। স্যার জি যে বার্নিং এর যে বিষয়টা, ওই যে রাইট এবং লেফট, শুধুমাত্র এই দুটো আমরা সাইড পেলাম, আর মর্নিং থেকে টাইমটা শুরু হয়ে স্যার এটা শেষ হলো কোন জায়গাটায়? এই যে লাস্টে যে নাইট পেলাম এখানে শেষ হলো স্যার। বার্নিং এর হ্যাঁ, মর্নিং থেকে morning- শুরু হয়ে নাইট পর্যন্ত গিয়ে শেষ হলো এই যে ডান কলামে নাইট, রাতে। তারপরে এয়ার ওপেন এমেল, এখান থেকে কন্ডিশন শুরু হলো। স্যার একটু আমি ক্লিয়ার হতে পারলাম না, এই যে আমরা যে 177 পৃষ্ঠার বামে আছি, হ্যাঁ 177 পৃষ্ঠার বামে আছেন, হ্যাঁ তারপরে মর্নিং থেকে আমার টাইম ছিল মর্নিং, তারপরে আছে ইভিনিং, তারপরে পেলাম নাইট। এই নাইটের নিচে স্যার একটু ডানে ডে অ্যান্ড নাইট, এই পর্যন্ত কি আসলে টাইমটা? কোনটার কথা, কোন পৃষ্ঠার কথা বলছেন? 177 পৃষ্ঠা বার্নিং এর যে সাব অঙ্গের যে মানে এটা তো এটা তো অন্যটার সাব অর্গান, এটা তো ব্রেইনের পরে ফরহেডের সাব অর্গান, এটা আপনি আসছেন এটা ফরহেডে, হ্যাঁ রাইট স্যার, জি স্যার, সেটাই এটা হলো ফরহেডে। কিন্তু জি, স্যার। ওখানে আমার ওই বার্নিং এর সমগ্র অঙ্গের, এটাই ব্রেনের উপর থেকে সমগ্র অঙ্গ, পুরো মাথা, তারপরে এখানে সাব অর্গানে চলে আসছেন। স্যার, ওই সাব অর্গানেরই আমি ফরহেডের জায়গাটায় আছি স্যার। আমি ওই হ্যাঁ। ফরহেডের মধ্যে আসলে স্যার টাইমটা শেষ হলো কোন জায়গাটা, এইটার জন্য স্যার আমি আর কি প্রশ্নটা করছি। ওপেন এমএল, এই যে মাঝামাঝি নাইট যেখানে শেষ হলো, ডে অ্যান্ড নাইট, এইখানে তার নিচ থেকে হলো কন্ডিশন শুরু হলো। ওকে, এয়ার ওপেন এমএল থেকে কন্ডিশন শুরু হলো। হ্যাঁ কন্ডিশন শুরু। এখন আমার একটা প্রশ্ন হলো যে স্যার ওই নাইটের নিচে যে আবার একটু সাবগ্রুপ, নাইটের সাবগ্রুপিক আবার দেখা যাচ্ছে ডে অ্যান্ড নাইট, তো এইটা স্যার কি বোঝাচ্ছে স্যার? ওই নাইটেরই পরে যে ডে অ্যান্ড নাইট, এইটা নাইট হলো রাতে, আর ডে অ্যান্ড নাইট হলো দিনে এবং রাতে। যদি এই জটিলতাগুলো থাকে, এই কষ্টগুলো থাকে দিনে আর রাতে, যদি দিনেও থাকে রাতেও থাকে, তখন আপনার লাইকো চলে আসছে। আর যখন শুধু রাতে থাকে তখন লাইকো 3rd গ্রেড আর মার্কসল 2nd গ্রেড। স্যার তাই যদি হয়ে থাকে তাহলে এইটা তো ওই নাইটের সাবরুব্রিক না করে, মানে নাইট যেমন একটা সাবরুব্রিক, সেরকম হলো না কেন স্যার? আপনার প্রশ্নটা আবার ক্লিয়ার, আবার রিপিট করুন। আমি বলছি স্যার যেমন ডে অ্যান্ড নাইটটা নাইটের সাবরুব্রিক হিসেবে দেখানো হয়েছে, জি তো এইটা স্যার ওই সাবরুব্রিক হিসেবে না দেখায়, এটা স্যার মানে ওই নাইট যেমন দেখাচ্ছে ওরকম দেখাতে পারতো, ডাইন পাশে না চেপে, এর কারণটা কি স্যার? ও আচ্ছা, এইটা রেপার্টরিতে আপনি কিছু নিয়মকানুন দেখবেন যে এইটার যদি ব্যাখ্যা, সরি আমার জানা নেই এইটার ব্যাখ্যা কেন এখানে দেয়া আছে। ব্যাখ্যা তো অবশ্যই একটা আছে, যেটা কেন সাহেব আমাদের সুবিধার্থে এটা করেছেন। এইটার ব্যাখ্যাটা আমি তারপরেও চেষ্টা করব কারোর সাথে শেয়ার করার জন্য যে এইটা কেন দেখালো। তো এইখানে আমরা যদি ডে অ্যান্ড নাইট একসাথে এখানে দেখাতাম, তাহলে সেটা হয়তো যে ফরহেডের সাবরুব্রিক, আর এটাও নাইটেরই ভালো। কিন্তু এখানে যেহেতু জেনারেলি আপনি বুঝেন, যেখানে রাতে এবং
দিনে ও রাতে। এখানে যেহেতু রাতের কথা বলেছে, তাহলে এখানে দিনে এবং রাতের কথা বললে যে এই রাতের সাথেই সম্পৃক্ত, যার জন্য এটা এইভাবে বলা হয়েছে যে দিনে এবং রাতের সাথে সম্পৃক্ত। যদি রাতের সাথে সম্পৃক্ত না কেন, আপনি যদি এইটা বাম দিকে নিয়ে আসেন, এটা যদি বরাবরই ফরহেডের সাথে সম্পর্কিত হয়, এখানে মধ্যে নাইটও রয়ে গেছে, রাতের ব্যাপারটাও রয়ে গেছে, তাহলে এই নাইটটাকে ওভারলুক করা হয়। সেজন্যই রাতের সাথে সম্পর্ক আছে বলেই এই নাইটের সাব রুব্রিক হিসাবে দেখানো হয়েছে যে ডে এবং নাইট। এখানে আপনি অনেক জায়গায় দেখবেন, ধরেন যেমন আছে মিনসেস ডিউরিং, তারপরে রুব্রিকটা দেখা হয়েছে যে শুধু আফটার লেখা আছে, ওখানে আর মিনসেস শব্দটা লেখা নাই, আফটার লেখা আছে, তার অর্থ হলো মিনসেস আফটার। এখানে সবগুলো রেপার্টরিতে যত জায়গায় এখন আছে এইভাবেই লেখা আছে, যার জন্য ওইটা যেহেতু ওইটার সাথে সম্পর্কিত, সেই জন্যেই আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটার উত্তর কেন সাহেব এমন করেই লিখেছেন, এমন করেই দিয়েছেন যে এটা যেহেতু ওইটার সাথে সম্পর্কিত, ওইটার সাথে যদি সম্পর্কিত, তাহলে ওইটার সাথে সম্পর্কিত এই একসাথে আলোচনা করলে আমাদের রিয়েলাইজেশনে, আমাদের বুঝতে, আমাদের পরবর্তী স্টেপে যেতে আমাদের জন্য সহজ হবে। সেই জন্যই ফরহেডটা যদি এখানে ডে আর নাইট ওই ফরহেডের সোজা লিখতো, তাহলে এইটা ওই নাইটের সাথে যে সম্পর্কিত সেটা কিন্তু কিছুটা বিচ্ছিন্ন হয়ে যেত। এটা যেহেতু বিচ্ছিন্ন না, এটা একই সাথে সম্পৃক্ত, সেই জন্য লিখেছে। আমি যেটা বুঝালাম, যেমন মিনসেস ডিউরিং এর সাথে মিনসেস বাদ দিয়ে শুধু আফটার লিখেছে, এটা সেটা হলো মিনসেসের সাবরুব্রিক। মিনসেসের পরে ওইটা আফটার পড়তে হবে, মিনসেসের পরে পড়তে হবে, মিনসেসের বিফোর পড়তে হবে। আপনি সবগুলো এইভাবেই লিখা আছে, এটা আমাদের বোঝার সুবিধার্থেই এটা করা হয়েছে। থ্যাংক ইউ স্যার, অনেক উপকার হলো স্যার, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি একটু জানতে চাইছি যে এইখানে যে এই পেন বার্নিং লেখা আছে যে 177 পৃষ্ঠায় উপরে, এই পেন বার্নিং তার তো নিচে ফরহেড লেখা আছে, তাহলে এইটার মানে কি দাঁড়াচ্ছে যে ওই ব্যথাটা জ্বালাকর ব্যথা স্যার? আবার বলেন, আপনার প্রশ্নটা আবার রিপিট করেন। স্যার, আমি বলছি যে উপরে যে পেন বার্নিং লেখা আছে কথাটা, হ্যাঁ, আমরা এই যে জ্বালাকর যে ব্যথাটা, হ্যাঁ, এই জ্বালাকর ব্যথায় এই ফরহেড লেখা আছে, এই যে কপালে জ্বালাকর ব্যথা, এই কথাটাই এখানে কি বলতে চাইছি স্যার? একটা রুব্রিক যেখানে শুরু হয়েছে সেই পাশে যদি শেষ না হয়, যদি উপর পৃষ্ঠায় চলে আসে, উপরের লাইনে চলে আসে, উপরের লাইনে আসলে তখন ওই হেড পেইনের সাথে এই বার্নিং কথাটা আসবে, ফরহেড কথাটা আসবে। এর অর্থ যে বার্নিংটাও এখানে শুরু হয়নি, ফরহেডটাও এখানে শুরু হয়নি, আর একটু আগে শুরু হয়েছে। এইটা মিন করার জন্যই এটা এইভাবে লিখছে। বার্নিংটাও দেখেন, প্রত্যেকটা জায়গায় দেখেন যেখানে ওই যে লাল কালি দিয়ে এইভাবে লেখা আছে, লাল কালি দিয়ে যদি কোনোটা লেখা থাকে তাহলে আপনি দেখবেন যে লাল কালি দিয়ে অথবা বোল্ড করে যদি লেখা থাকে, তাহলে বুঝবেন যে সেটা সেখান থেকে শুরু হয়নি, আরো আগে থেকে শুরু হয়েছে। তাহলে আমি এর আগের রুব্রিকগুলো খুঁজবো। আর এখান থেকে শুরু হইলে দেখেন একটা এরকম কোনটা শুরু হয়েছে আমি দেখাচ্ছি। সবগুলোতেই এইরকমই দেখা যাচ্ছে, একেবারে এইখান থেকে শুরু হয়েছে এমন একটা রুব্রিক পেলে সেটা দেখানো সহজ হতো। দেখি কোথায় আছে। আচ্ছা, এখন ঠিক চোখে পড়বে দাঁড়ান। আচ্ছা, এর পরবর্তীতে এরকম রুব্রিক যদি পাই তাহলে আমি দেখাই দেবো যে এটা এখান থেকে শুরু হয়েছে, সেই জন্য এটা এইভাবে লেখা হয়েছে। স্যার,
স্যার আমি একটু জানতে চাইছি স্যার, এই যে ফোর হেড লেখা আছে স্যার, এই ফোর হেডের পরে ফোরহেডের এই সাবগ্রুপ স্যার মর্নিং, হ্যাঁ ইভিনিং, নাইট, এইটা স্যার এই মর্নিং আগে আসতো না, আগে তো ইভিনিং আসার দরকার ছিল স্যার ইংরেজি প্রনাউন্সিয়েশন হলে। ইভিনিং আর নাইট কি হয়েছে? স্যার আগে তো ইভিনিং আসা ছিল মানে আগের লাইনে, পরের লাইনে কোনো কিছু শুরু হলে সকাল দিয়ে শুরু হয় আক্তারুল ভাই। হ্যাঁ হ্যাঁ, কোনো কিছু শুরু হলে সকাল দিয়ে শুরু হয়, সেইটাই কাজের প্রথম শুরুটাই হচ্ছে সকাল থেকে। এইটা সকাল থেকে শুরু হয়, তো এখন সকালের কোনো রুব্রিক এইখানে এক্সটেন্ডিং এর মধ্যে সকালের কোনো রুব্রিক এখানে নাই, যার জন্য এখানে ইভিনিং থেকে শুরু হয়েছে। সকালের রুব্রিক এই এক্সটেন্ডিং এর মধ্যে, এই যে এক্সটেন্ডিং শুরু হলো, এক্সটেন্ডিং এর মধ্যে সকালের কোনো রুব্রিক এখানে নাই, যে সকালের কোনো রুব্রিক হয়তো পড়েনি এবং সম্ভাবনা নাই হয়তো বিগত সময়ে পড়েনি। এ ধরনের রুব্রিক সাধারণত এ ধরনের জটিলতা পাওয়া যায় না, যার জন্য এখানে সকালেরটা নাই, দুপুরেরটা নাই, বিকেলেরটা নাই, ইভিনিং আর নাইট দিয়ে শেষ করেছে। এখানে নাই বলে সেই জন্য ইভিনিং থেকে হয়েছে। না স্যার এখানে মর্নিং আছে তো স্যার। কোথায়? না মর্নিং নেই এখানে। মর্নিং কোথায় বলেন? ইভিনিং এর আগেই তো স্যার মর্নিং আছে, ইভিনিং এর আগের লাইন। ইভিনিং এর আগের লাইন 177 পৃষ্ঠা ডান কলামে, বাম কলামে স্যার। বাম কলামে স্যার। না না, বাম কলামে আফটারনুন আছে, আইজ, এই যে এক্সটেন্ডিং টু আইজ, এখানে এক্সটেন্ডিং শুরু হলো, তো এক্সটেন্ডিং থেকে এটা আলাদা। এখানে আফটারনুন আছে, তারপর ইভিনিং আছে, তারপরে নাইট আছে। আর এখানে বাম কলামে যে মর্নিংটা আছে, এই মর্নিংটা হলো এই মর্নিংটা হলো এই ফরহেডের এই সাধারণের প্রথম যে রাইট সাইড আছে সেই সাইডের, তারপরে টাইমের সাইড শেষ হয়ে গেল, তো এখন হলো এক্সটেন্ডিং শুরু হয়েছে। এক্সটেন্ডিং এর টাইম হলো প্রথম, এক্সটেন্ডিং এর প্রথমে যে আফটারনুন আছে আর ইভিনিং আছে, নাইট আছে। এখানে এক্সটেন্ডিং এর কিন্তু মর্নিং নেই। যখন সাইড টাইমের প্রত্যেকটার আবার আলো ক্লারিফিকেশন দেওয়ার জন্য, আরো সহজে খুঁজে বের করার জন্য এখানে আলাদা করে দিছে যে এক্সটেন্ডিং এর এখানে মর্নিং নেই, এক্সটেন্ডিং এর আছে আফটারনুন, ইভিনিং, নাইট। আর এখানে যে মর্নিংটা আছে সেই মর্নিংটা হলো এই ফরহেডের জেনারেলি যে সাইডের পরে টাইম, সেই টাইমটা। দেখেন এই টাইমের পরে কন্ডিশন শুরু হয়ে গেছে, কন্ডিশন এক্সটেন্ডিং হয়েছে, এক্সটেন্ডিং এর গিয়ে তারপরে এখানে আবার এই যে আফটারনুন, ইভিনিং, নাইট দিয়েছে। স্যার ফোরহেডের স্যার টাইম স্যার যে সাইড আছে স্যার, প্রথমে রাইট, লেফট, তারপর মর্নিং, তারপরে ইভিনিং স্যার। জি, এইটার কথা বলতেছি। না না, এই ইভিনিং তো ঠিক আছে, এইটা তো এই সাইড টাইম হলো, তারপরে সময় হলো, তারপরে কন্ডিশন শুরু হলো, কন্ডিশনের পরে যখন এক্সটেন্ডিং শুরু হলো, এক্সটেন্ডিং এর আবার এখানে এই রুব্রিক গুলো থাকার সম্ভাবনা আছে, সেই জন্য টাইম অনুযায়ী আবার ভাগ করছে এক্সটেন্ডিং এর এটা টাইম। এটা কিন্তু এই অরিজিনাল ফরহেডের টাইম না, অরিজিনাল ফরহেডের টাইম তো এখান থেকে এই যে মর্নিং, ইভিনিং, নাইট শেষ হয়ে গেল। এটা হলো এক্সটেন্ডিং স্যার একটু স্যার যে কথাটা হলো ফোরহেডের যে সাইড বলছে, সাইডের পর টাইম যেটা মর্নিংটা তো এম দিয়া, তারপর ইভিনিংটা তো ই দিয়া, মর্নিং এর পর ইভিনিং কেন, এই কথাটা বলতেছি। ও মর্নিং এর পরে ইভিনিং দিয়ে, এটা হলে তো টাইম গুলো ওই আলফাবেটিক্যালি ওইভাবে সাজানো যাওয়ার সুযোগ নাই তো, কারণ কিন্তু সকাল থেকে শুরু হয়। এটা যদি ওই আলফাবেটিক্যালি মর্নিং এর এম পরে হবে, ই প্রথমে, তাহলে তো উল্টো পাল্টা হয়ে যেত, তাহলে খুঁজতে তো আমাদের জন্য কষ্টকর হয়ে যেত, খুঁজতে আমাদের জন্য কষ্টকর হতো। আসলে জেমস টাইলার কেন্ট অনেক চিন্তা চেতনা করে গবেষণা করে উনি নিজে করেছেন, তো লিপির রেপার্টরি আর বনি হোসেনের রেপার্টরি যত ত্রুটি বিচ্যুতি ছিল, যত ভুল বর্ণ ছিল, সেগুলো সবগুলো সংশোধন করে কেন্ট সাহেব এটা করেছেন, যার জন্য অনেক চিন্তা ভাবনাই করে এটা করা হয়েছে। আমরা যতই বুঝি, আমাদের বুঝতে যেটা সবচেয়ে সহজ হবে
সেইভাবেই এখানে দেয়া আছে। আচ্ছা, আমরা মনে হয় 12টা বেজে যাচ্ছে, আমরা শেষ প্রান্তে চলে এসেছি। এখন যদি আপনাদের ওই রুব্রিক খুঁজে বের করতে চেয়েছিলাম, আজকে তো আর খোঁজার সুযোগ হচ্ছে না। আগামী দিন ইনশাআল্লাহ আগামী শনিবার থেকে আমরা রেপার্টরি রুব্রিক ফাইন্ড আউটের প্র্যাকটিসে চলে যাব। তবে তার আগে আপনাদের যদি কোথাও অস্পষ্টতা থাকে, কোথাও যদি জড়তা থাকে, তাহলে একটু কাইন্ডলি আপনারা আমার সাথে একটু কথা বলবেন, যাতে ওই সময় গিয়ে এই জড়তাগুলো রুব্রিকগুলো ফাইন্ড আউট করতে গিয়ে আমাদের জন্য সমস্যা না হয়। স্যার ওই যে এক্সটেন্ডেড টু, স্যার লাস্টে যে এক্সটেন্ডেড টু আইএস, জি, এটার শেষে স্যার টাইমটা শেষ, তারপরে সাইড, এটা এই সাইডটা কি স্যার? ওটা এই কিসের এটা সাইড স্যার? প্রথমে তো সাইড থাকার কথা ছিল, এই সাইডটা স্যার 177 পৃষ্ঠার উপরে, ডান কলামের উপরে স্যার। ইভিনিং আচ্ছা, 177 পৃষ্ঠার ডান কলামের উপরে শুনেন, এখানে এক্সটেন্ডিং টু আইস ওভার, চক্ষুর উপরে যে এই ব্যথাটা হলো, এই চক্ষুর উপরে যে ব্যথাটা হলো, এই ব্যথাটা যদি অপরাহ্নে হয় তাহলে সালফার, যদি সন্ধ্যাকালে হয় তাহলে চেলেডোনিয়াম, যদি রাতে হয় তাহলে আর্সেনিক অ্যালবাম। তাহলে এই ব্যথাটার সময়ের ব্যবধানে আমাদের মেডিসিন ডিফার করছে। কেন্ট সাহেব এইভাবে দেখেছেন যে হ্যাঁ, আসলে এই সময়ের ব্যবধানে যদি এই ব্যথাটা হয় তাহলে আমার মেডিসিন আলাদা হয়ে যাচ্ছে, লক্ষণে মিলে যাচ্ছে। সেই জন্যই এটা করে আমার মেডিসিন সিলেকশনের জন্য সহজ করে দিয়েছে যে এই 3টা সাবরুব্রিক দিয়ে। দেখেন 3টা কিন্তু বিকেলে হলে সালফার, সন্ধ্যায় হলে চেলিডোনিয়াম, রাতে হলে আর্সেনিক অ্যালবাম হলো ফার্স্ট গ্রেডের মেডিসিন। এবং আপনারা সাইড অফ দিয়ে কি বোঝায় স্যার? নাইটের পর আর্সেনিক আর সাইড অফ, এটা কি চোখের বার্নিং পালাকার ব্যথাটা চোখের যদি সাইড অফ করতে চোখের উভয় পার্শ্বে যদি হয় সেটা হলো সাইড অফ। জি স্যার, যেই বলছি স্যার। থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবগুলোতেই দেখবেন যে আপনার কোনটাতে রুব্রিক মেডিসিন সিলেক্ট করা সহজ। আমাদের প্রধান রুব্রিকগুলোর মধ্যে থেকে আমাদের মেডিসিন সিলেক্ট করা যায় না। আমাদের মেডিসিন সিলেক্ট করার জন্য আমাদের যেতে হবে যে সাব রুব্রিকগুলো স্টেপ বাই স্টেপ গেলে তারপরে দেখা যাবে যে প্রধান রুব্রিকে 50টা, 100টা, 200টা মেডিসিন লেখা আছে, প্রধান রুব্রিকে সাব রুব্রিকে গিয়ে 1টা 2টা মেডিসিন লেখা আছে। তার ওই 1টা 2টা মেডিসিন যেখানে লেখা আছে সেখানে আমাদের মেডিসিন সিলেক্ট করা অত্যন্ত সহজ হয়ে যাবে। আপনাদের কি আর কোনো প্রশ্ন আছে কিনা? আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আপাতত শেষ করতে চেষ্টা করব, শেষের দিকে চলে যাব। স্যার আমাদের রুব্রিক যে খুঁজতে দেবেন সেটা আমাদের বলছিলাম যে একটা করে চ্যাপ্টার, হ্যাঁ, প্রথমের দিকে একটু শেখার পরে তারপর ধরুন গোটা বই থেকে একটু আমাদেরকে শেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, আন্তরিক ধন্যবাদ আপনার মতামতের জন্য। তো এখানে একটা করে চ্যাপ্টার যদি দেই তাহলে সুবিধা যেটা হবে যে আপনার একটা চ্যাপ্টারে খুব দ্রুত আমরা সেখানে চলে যাচ্ছি, কিন্তু একটা চ্যাপ্টার আমরা আগে শিখে তারপরে অন্য চ্যাপ্টারে যাব, তাহলে একটা চ্যাপ্টার শেষ করতে আমাদের যদি 5টা 6টা ক্লাস যায়, এই 6টা ক্লাসের মধ্যে আমরা অন্য চ্যাপ্টারে যাওয়ার যে টেকনিকটা, যে কৌশলটা, সেটা রিয়েলাইজ করতে পারবো না। আর একটা চ্যাপ্টার থেকে যদি রুব্রিক খুঁজি তাহলে অনেকের জন্যই পাওয়া সহজ হয়ে যাবে, কিন্তু আমাদের পুরো রেপার্টরি থেকে আমাদের এই চ্যাপ্টারগুলো যাওয়ার যে কৌশল, যাওয়ার যে টেকনিকটা, যাওয়ার যে পদ্ধতিটা, সেই
কৌশলটা অনুশীলন করাই, সেই কৌশলটা আয়ত্ত করাই আমাদের মূল লক্ষ্য। তাহলে আমরা 10 পৃষ্ঠা থেকে একটা রুব্রিক বের করলাম, তারপরে এক্সট্রিমিটিসে গিয়ে এক্সট্রিমিটিস থেকে বের করলাম, মাইন্ড থেকে একটা বের করলাম, এক্সট্রিমিটিস থেকে একটা বের করলাম, স্লিপ থেকে একটা বের করলাম। তাহলে স্লিপে গিয়ে চ্যাপ্টারটা এক চ্যাপ্টার থেকে আর এক চ্যাপ্টারে যাওয়ার যে টেকনিকটা কত দ্রুত যেতে পারছি সেটাও আমাদের হয়ে যাচ্ছে। আর রুগী তো আমাদের কাছে এক চ্যাপ্টারের লক্ষণ বলবে না, রুগী তার সরাসরি রুব্রিক গুলো বলবে এবং রুগী বলবে আমাদের ওই প্রথম পৃষ্ঠা থেকে 1430 পৃষ্ঠার মধ্যে, যে সেই জন্য এক চ্যাপ্টার থেকে আর একটা চ্যাপ্টারে যাওয়ার যে টেকনিকটা, যাওয়ার যে কৌশলটা, সেটাও তো আমাদের প্র্যাকটিস করতে হবে। সেই জন্যই যদি আমরা এক চ্যাপ্টার থেকে বের করি তাহলে আমরা অনেক পিছনে পড়ে যাব এবং অনেক কৌশল আমাদের জানাই হবে না। এক চ্যাপ্টার থেকে গেলে আর এক চ্যাপ্টার, এক চ্যাপ্টার থেকে আর এক চ্যাপ্টারে কিভাবে যাব সে কৌশল তো আমাদের আয়ত্ত করতে হবে। বুঝতে পেরেছেন? সেজন্যই আমাদের ওয়াইজ হবে এক চ্যাপ্টারে না, প্রত্যেক চ্যাপ্টার থেকেই মাঝে মাঝে এই চ্যাপ্টার থেকে, বিভিন্ন চ্যাপ্টার থেকে আমাদের রুব্রিক ফাইন্ড আউট করার প্র্যাকটিসটা করতে হবে। স্যার আপনি যেটা বলছেন সেটাও ঠিক আছে, আবার আমরা দুর্বল ছাত্র তো স্যার, আমাদের এই একটা চ্যাপ্টার থেকেই এই যে 16টা স্তর যে আপনি বোঝালেন, এইটা যাতে আমরা স্পষ্ট হয়ে যেতে পারি কিছু রুব্রিক প্র্যাকটিসের মধ্য দিয়ে, তারপরে যদি আমরা আবার আপনি যেটা বলছেন যে ওই বিভিন্ন চ্যাপ্টারে যে যাওয়ার ব্যাপারটা, তখন সেইটা আবার স্যার প্র্যাকটিস হবে। আগামী দিনে যেটা হোক যে আমাদের এই হেড চ্যাপ্টারটা নিয়েই শুধু এখান থেকে কিছু রুব্রিক প্র্যাকটিস করে আমরা 16টা স্তর যদি বুঝে নিতে পারি, মানে আমরা তো স্যার দুর্বল ছাত্র না, তো স্যার যদি এই একটা চ্যাপ্টার বুঝে নিতে পারি তাহলে বাকি চ্যাপ্টারগুলো আমাদের ক্ষেত্রে সুবিধা হবে। সেটাই আখতারুল ভাই বলছেন, এই একটা চ্যাপ্টার থেকে রুব্রিকগুলো যদি প্র্যাকটিস করা যায় একদিন, তারপরে আবার তার অন্যান্য চ্যাপ্টার থেকে আবার প্র্যাকটিস করা যাবে তখন। আচ্ছা ঠিক আছে, সহজ হবে আর কি ব্যাপারটা একটু, এটাই। আপনাদের মতামতের জন্য আন্তরিক ধন্যবাদ, আন্তরিক অভিনন্দন। ঠিক আছে, তাহলে চেষ্টা করব আমরা আগামী শনিবারে শুধু হেড চ্যাপ্টার থেকেই আমরা রুব্রিকগুলো ফাইন্ড আউট করতে চেষ্টা করব। তারপরে পরবর্তী সিচুয়েশন বুঝে আপনাদের মতামতের প্রেক্ষিতে যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি সহজসাধ্য হয় এবং সবচেয়ে বেশি দ্রুত শেখা যায় সেই পদ্ধতিতে যাব। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা শুধু একটা চ্যাপ্টার থেকে বের করতে চেষ্টা করব ইনশাল্লাহ। আসলে আমাদের প্রত্যেকের যত সহজে একটা বিষয় রিয়েলাইজ করা যায়, আয়ত্তে আনা যায়, কৌশলে আনা যায়, সেই চেষ্টাটাই, সেই পদ্ধতিটাই অনুভব চেষ্টা করব। তবে সবচেয়ে বড় কথা হলো এখানে সবচেয়ে আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত ক্লাসে অ্যাটেন্ড করা এবং আমরা আমাদের মনের দিক থেকে এই রেপার্টরি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রেপার্টরি ব্যতীত যে কোনোভাবেই সিঙ্গেল মেডিসিন নির্বাচন করা সম্ভব নয়, এই রিয়েলাইজেশন থেকে আমাদের রেপার্টরি শিখার গুরুত্বটা বুঝতে হবে। আমি ওই যে সেদিন বলেছিলাম, আজকে একটু সংক্ষেপে বলি যে ডাক্তার জেমস টাইলার, ডাক্তার স্যামুয়েল হানিমান তার ম্যাথমেটিকা পিউরাতে আর্সেনিকের 1067টা লক্ষণ উল্লেখ করেছেন। আমরা এমন মেধাবী নই যে 1067 না, 50টা রুব্রিক বা 50টা লক্ষণও মনে রাখবো এরকম মেধাবী আমরা নই। সেই জন্য রেপার্টরি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, রেপার্টরি যে প্রয়োজন সেটা আমাদেরকে রিয়েলাইজ করতে হবে। তো আমাদের সবার এই আন্তরিকতা, এই ধৈর্য, এই সহিষ্ণুতা যদি থাকে তাহলে আমরা ইনশাল্লাহ সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারবো। তো আজকের মতো আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে খান হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ সোসাইটির আমাদের আজকের ক্লাসের আলোচনা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আগামী শনিবার ইনশাল্লাহ যথাসময়ে আপনারা যথাসময়ে যোগদান করতে চেষ্টা করবেন। আমরা যথাসময়ে ক্লাস শুরু করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। প্রত্যেকে যদি রেকর্ডিংটা দেখেন, এইটুকুই আর রেকর্ডিংটা একটু প্রত্যেকে দেখবেন তাহলে। জি 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 সেটাই, হ্যাঁ এটা দেখবেন আপনারা। তো রেকর্ডিং হচ্ছে আপনাদের সুবিধার্থে, সুতরাং এইটা যদি দেখেন তাহলে আপনাদের জন্য অনেক উপকার হবে। আমরা রেকর্ডিংটা পাবো? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিংটা দিয়ে দেবে।